So, Alia, welcome to the class. How are you? Am I audible properly? Audible and visible properly? Yes, sir. I cannot to listen to you. I think it's my problem or your problem. I don't know. Okay, today we will do the class. The chapter is chapter 5 for physics, that is state of matter. Before going to the chapter 5, I want to ask about something that do you have any problem with chapter 4? 4-এ কি কোনো প্রবলেম আছে যেটা আমরা সমাধান করতে পারি আজকে? নাই, problem নাই? Okay. So here we will learn about the explanation, the change of pressure with the change of force and area. Then we will get the determination of the expression for the pressure at a point in a liquid at rest and explain the upward pressure on the submerged and bodies in a liquid. And then yeah. শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। I said আজকে তো আমরা চ্যাপ্টার 5 পড়বো, তো I want to ask you. চ্যাপ্টার 4 কমপ্লিট করা হয় নাই তো। আচ্ছা আচ্ছা ওখানে সমস্যা নাই, কিন্তু কিছু আমরা প্রবলেম নিয়েছিলাম ক্লাসরুমে, সেটা লাস্টে সলভ করে দিলেই হবে। আচ্ছা আচ্ছা তাছাড়া পরে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওইগুলো আগে সলভ করি চ্যাপ্টার 5 এ যাওয়ার আগে। সো ওইগুলোর নাম্বারগুলো কি আমাকে একটু বলা যাবে? তাহলে একটা একটা করে আমি সলিউশন গুলো দিয়ে দিলাম। আমার ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুমে। জাস্ট সেকেন্ড, আমরা একটু ক্লাসরুমে যাই। স্যার উপরেই, উপরে আর রিলোড দেন। এইটা এইটা এই যে হ্যাঁ, এখানে। এই যে আসছে এখন তোমার 8টা 24 মিনিটে আপলোডেড হয়েছে এটা। আচ্ছা add, এটাকে এটাকে দেখার জন্য তো আমাকে ঘুরে যাইতে হবে। আচ্ছা, ফার্স্ট ডিফাইন দ্য এভারেজ স্পিড। স্যার এভারেজ ডি নাম্বার কোশ্চেনটা। ডি নাম্বার কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ চার্ট ড্র অ্যান acceleration অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম versus গ্রাফ। time graph and analyze it for the nature. Okay, so just a second, we have to go here. স্যার মানে গাইডে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা মনে হচ্ছে ভুল আছে। আহ আমি টাপার পেয়েছি আচ্ছা, খাটে। ভুল বা শুদ্ধ আমরা বের করব, তা বিফোর দ্যাট উই হ্যাভ টু নো দ্য লজিক বিহাইন্ড ইট, হোয়াট ইট ইজ। তো আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটার পেজ নাম্বার কত ছিল? এটার একটা গ্রাফ ছিল তো, স্পিড ভার্সেস চ্যাপ্টার ছিল মনে হয়। just a second, what it is, the acceleration due to time, acceleration due to time. Okay, আমরা কি চ্যাপ্টার পার হয়ে যাইতেছি? না, ঠিকই আছে। চ্যাপ্টার 2 এ এটা মোশন চ্যাপ্টার। okay, this is 4, this is 3. আমি সেটাই বলতে চাইতেছিলাম যে আজকে আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে কিছু আগের যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলোর প্রবলেম গুলা, আর ইন দ্য মিন টাইম ইউ সেইড টু মি দ্যাট স্যার আই অলরেডি পোস্টেড। যাই হোক, এটা খুব ভালো একটা জিনিস হয়েছে। এটা তো ভেলোসিটি, ভেলোসিটি, ফোর্স,
This one, look, this one is the graph, but আমাদের ক্ষেত্রে এখান থেকে দেখে কোয়েশ্চেনটা দেখে গ্রাফটাকে ডিনোটেট করতে হবে। তো কোয়েশ্চেনে কি কি আছে? ভেলোসিটি আছে অ্যাকর্ডিং টু টাইম দেওয়া আছে, রাইট? তো ভেলোসিটি অ্যাকর্ডিং টু টাইম আমরা কি এক্সেলারেশন বাইর করতে পারবো না এখান থেকে প্রত্যেকটার জন্য? ইয়েস স্যার। সো সেই অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলাটা কি আসলে? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, সো এইখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে এক্সেলারেশন গুলো আমরা একটা একটা করে বের করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে একটু তোমার বলা লাগবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে যে আহ যেই ভ্যালু গুলা আছে সেই ভ্যালু গুলা বলা লাগবে আর কি। কি হইলো? হায় হায়। দিস ওয়ান, ওকে। সো এখানে আমরা একটু ভ্যালু গুলা নিয়ে একটা একটা করে ক্যালকুলেশন করে দেখি, হ্যাঁ? ওকে, সো ফার্স্ট আমরা acceleration due to velocity by time. So velocity প্রথমটা কত? 0। 0, time 0, টাইম 0। okay, so acceleration is 0. Next, উপরে ডেল ভি হবে না? হ্যাঁ হ্যাঁ ডেল ভি হবে না, মানে ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস করতে হবে না? হ্যাঁ 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 আচ্ছা, ডেল দিয়ে দাও। ডেল হচ্ছে ডেল ডিফাইন দ্যাট লিটল বিট চেঞ্জেস অফ ভেলোসিটি অর টাইম, মানে অল্প একটুখানি চেঞ্জ কে ডেল দিয়ে প্রকাশ করে অ্যাকচুয়ালি। হুম। আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে টাইম 8 সেকেন্ডে ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। For 8 seconds, so we will get acceleration as half, and that is 0.5. Then দেন টাইম 16 সেকেন্ড ভেলোসিটি 8। velocity 8, time হচ্ছে 16 second, so that is also half, and that is 0.5. হ্যাঁ, তারপরে টাইম 24 সেকেন্ড ভেলোসিটি 8। time 24 সেকেন্ড। 4 seconds and velocity 8. Then we can do 3, 1/3. 1/3, we need a calculator to calculate it. It's maybe 0.7 something হবে আর কি। So that is 1/3. 1/3. So if we want to make it as a, হ্যাঁ 0.3, আমি যেটা বলছিলাম সেরকমই 0.33 অ্যাকচুয়ালি 0.33। ওকে, 33 আমরা লিখলাম, সমস্যা নাই। এরপরে স্যার আমরা কি অ্যাসেলারেশন এট দ্য মোমেন্ট আমরা বের করতেছি, মানে ওই হ্যাঁ পয়েন্টে? হ্যাঁ 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 ওই পয়েন্টে বাই করতেছে। বিভিন্ন এরপর টাইম, হচ্ছে বিভিন্ন টাইম ডিউরেশনে, কখনো 8 সেকেন্ডে, কখনো 16 সেকেন্ডে, কখনো 24 সেকেন্ডে টাইমটা চেঞ্জ হচ্ছে আর কি স্যার সাথে। আমাদের বইতে যেটা দেওয়া হচ্ছে এই থেকে এই টাইমের মধ্যে, যেমন 0 থেকে 8 আসছে, হ্যাঁ হ্যাঁ আর টোটাল 8 সেকেন্ড। 8 সেকেন্ডের মধ্যে আমরা ফাইনাল ভেলোসিটি 4 নিয়েছি আর মাইনাস করছি ইনিশিয়াল ভেলোসিটি, হুম, হুম। সেভাবে করে আমাদের ফর্মুলা দেওয়া। আচ্ছা আচ্ছা,
উপরে দুইটা velocity। লাইক এইরকম 0 - 4 ডিভাইডেড বাই 8। প্রথম ফাইনাল ভেলোসিটি হচ্ছে 4, মনে করো ফার্স্ট 8 সেকেন্ডের জন্য। হুম হুম যখন ফাইনাল ভেলোসিটি 4 আসছে, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে 0 আর 8 সেকেন্ড ডিভাইডেড বাই 8, হুম হুম। এটা হচ্ছে ফার্স্ট 8 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাক্সেলারেশন যেটা তবে ছিল। এক্সেলারেশন আসছে কত? 0.5 নাকি? হ্যাঁ, এটা 0.5। তারপরেরটা? তারপর এটা 0.5। তারপরেরটা 0.5, তারপরেরটা? 0। তারপরেরটা 0? হ্যাঁ, তারপরটা যদি আমরা নিই তাহলে হচ্ছে 8 মাইনাস 8 ডিভাইড বাই 8 আসে। হুম, ওকে। তাইলে এটা ডেল দিয়ে করেনি ওরা, কারণ ডেল এর সিস্টেমটা এইটা, ডেল দিয়ে করে নাই এটা। এটা ই দিয়ে করছে, ওই ভি ইউ ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলায় করছে। আর ভি মাইনাস ইউ মানে ডেল ভি না? আমি হুম এক হুম। জায়গায় শুনছিলাম, হ্যাঁ, ভি মাইনাস ইউ বাই টি, এইটা দিয়ে করছে ওরা। মানে বইটাই ফর্মুলাটা আছে। হুম হুম। সো এইটাকে তুমি যদি দেখো, সিম্পলিফাই ফর্মুলা যদি করতে চাও, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাহলে তুমি পাইতেছো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সো এই ফর্মুলা তো ঠিক আছে। সো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমরা এই পর্যন্ত প্রথম দুইটা ঠিক আছে। পরের এইটাকে আমরা ওদের মতো করে করে দেখি গ্রাফটা কি আসে, কারণ গ্রাফটা মেইন এখানে। স্যার ওরা এইভাবে করে নাই, এটাই সমস্যা। আমরা বইয়ের যে ফর্মুলাটা ছিল এইটা, এই হুম হিসাবে হুম। আমি করছি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আহ বইতে এই, ম্যাথমেটিক্যালি এভাবে লিখে দেয় নাই, শুধু গ্রাফটা আঁকছে আর নিচে কিছু ডিসক্রিপশন দিয়ে না না, রাখছে। গ্রাফ আঁকার তাই জন্য দিয়ে- তো তোমার পয়েন্ট গুলো দরকার আছে না? পয়েন্ট ছাড়া তুমি হ্যাঁ গ্রাফ হ্যাঁ। কিভাবে আঁকবে? সো এইখানে কত ছিল? 8 ছিল, তাই না? 4। হ্যাঁ, 8/28 4। 8/24 ছিল, কিন্তু আগের যেই 8 ছিল সেই 8 থেকে 8 বিয়োগ করছো, রাইট? মানে প্রথমে যেইটার ফাইনাল ভেলোসিটি ছিল সেইটা পরেরটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে তুমি ধরে নিছো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। মানে ভাগ করে নিয়েছি আলাদা আলাদা করে। হুম হুম হুম। ভাগ করে এইটা 0 বাইর হয়েছে না? তারপরে পরেরটা, পরেরটা? তারপর হচ্ছে 8/32। 8/32, তাহলে এইখানে আসবে আবার আগে আগে 8 ছিল, তাহলে এইটাও তো 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আর কি কিছু আছে? তারপর হচ্ছে 4/40। 4/40, হ্যাঁ এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয় তাহলে আগে ছিল 8, এখন কি করবে তুমি? এটা তো 4, তাহলে যদি এখানে আমরা 8 মাইনাস ফোর করে দিই, মাইনাস এইট মাইনাস মাইনাস চলে আসবে না এখানে? না, আমরা তো এখানে উপরে একটা ডেল ভি নিচ্ছি আর নিচেটা টি। আমি আচ্ছা, তো আগের ইনিশিয়াল থেকে নিচ্ছি না, তো আগের তো 8 সেকেন্ড আছে। এখানে এখানে ভি কোনটা ইউ কোনটা, প্যাস লেগে যাবে তো। এটা ইজি জিনিস, প্যাস লেগে যাবে। তো আপনি যে ফর্মুলাটা করছেন সেটা আমি করি নাই। আচ্ছা আচ্ছা, না, দুইটা দেখো, আমি যে তুমি বললে না, তারপরে আমি তো এই ফর্মুলাটাকে তোমাকে প্রুফ করে দেখালাম যে এই ফর্মুলা থেকেই ওরা এটাকে বাই করছে। যদি ফর্মুলা থেকে বের করে তাহলে তো এটা পারফেক্ট, মানে এখানে কোনো ঝামেলা নাই। এখানে স্যার জিরো আমার পয়েন্ট অ্যান্সারটা ফাইভ চেক করান। 0.5 আসবে। আচ্ছা, আমি আনসার চেক করি, তাহলে আরো আরো ভালো হবে, বেটার হবে। জাস্ট আ সেকেন্ড। আমি একটা কপিটা আমরা সলভ করেছিলাম। হুম হুম। হুম, হুম, হুম। এটা হচ্ছে গাইডের সলিউশন, আগের পেজটা। না না, আমার দরকার হচ্ছে তোমার সলিউশন। গাইডে কি আছে সেটা দেখে তো আসলে লাভ নাই, কারণ স্কুলে গাইড দেখবে না, স্কুলে দেখবে তোমার লজিক ঠিক আছে কিনা, বা বা পরীক্ষায় তোমার দেখবে লজিক ঠিক আছে কিনা।
আমি 8 সেকেন্ড করে ডিভাইড করে নিয়েছি, মানে প্রত্যেকটা 8 সেকেন্ড পর পর ইনফরমেশন দেওয়া সেটার জন্য। টাইমটা আলাদা ছিল না, টিটা? না, আমাদের প্রথম দেওয়া 0 to 8 আচ্ছা আচ্ছা। টাইম, আমি তারপর আ- 60, আমি 24, আমি 20 একটু সেকেন্ড গ্যাপ আছে। সো 8 ওয়েট ওয়েট, ধরছি। আমি একটু দেখে নিই। প্রথমে ভ্যালোসিটি 0, তারপরে 4, তারপরে তিনটা 8, এন্ড দেন তারপরে 4, তারপরে 0। এইটা প্রথমে 0 থেকে 4-এ উঠছে, উইঠা কনস্ট্যান্ট হয়ে গেছে, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে আবার নেমে গেছে, মানে সে লাস্ট যে 0 হওয়ার আগে সে আবার 4-এ আসছে। তাইলে গ্রাফটা দেখি একটু, গ্রাফ দেখলে আমি বুঝতে পারবো তোমার। রাইট, গ্রাফটা আঁকা আছে না এখানে? থাকার কথা। না, এটা গ্রাফ এরকম হবে না। আর আমরা ভেলোসিটি বাই টাইম করতেছি না, আমরা অ্যাক্সেলারেশন বাই টাইম করতেছি। হ্যাঁ, কোয়েশ্চেনটা ভেলোসিটি বাই টাইম দেওয়া। এক্সেলারেশনে এরকম গ্রাফ মানে গ্রাফটা কিভাবে আঁকবো সেটা বুঝতে পারতেছি না, কেন ফোর্সের চ্যাপ্টারে এরকম টাইপের আমি যেভাবে গ্রাফ রাখছি ওইরকম টাইপের গ্রাফ আছে। সো আমি আচ্ছা মনে করছি এরকম টাইপের একটা গ্রাফ আঁকা যায় আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, ইনফরমেশন দিয়ে। দেখতেছি what happened 8, then 8 8, then again 8 8, তার মানে তিনটা 8 চলে গেল, 1 2 3, হ্যাঁ তিনটা 8 না চলে। স্যার, আমি অন্যভাবে ক্যালকুলেশন করেছি। And then 4 4 মাইনাস আসছে, হ্যাঁ সঠিক, এটা এটা বুঝছেন? সঠিক, এটা সঠিক, সঠিক। কারণ প্রথমে এক্সেলারেটেড হয়েছে সে, হয়ে সে কনস্ট্যান্টে চলে আসছে, আইসা সে ডি এক্সেলারেশন হয়েছে। মাইনাস হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে ডি এক্সেলারেশন। এভাবে গ্রাফটা আঁকা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সঠিক এটা। আমার সলিউশনটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সঠিক। প্রথমে এক্সেলারেশন হয়েছে, এক্সেলারেশন হয়ে সে কনস্ট্যান্ট হয়ে গেছে এই জায়গায় এসে, মানে এই যে 16 নাম্বার টাইমে আইসা, মানে 16 সেকেন্ডে আইসা সে কনস্ট্যান্ট হয়েছে। তো ওইখানে মানে 16 সেকেন্ডে কোয়েশ্চেনটা কোথায়? কোয়েশ্চেনটা এই যে এখন 16 সেকেন্ড কোথায়, 16 সেকেন্ড কোথায়? এই যে এই ষোলো যে, সেকেন্ড 16 সেকেন্ডে আইসা দেখো সে কনস্ট্যান্ট হয়ে গেছে 8 8 8। মানে তুমি ভ্যালোসিটি দেখলে এক্সেলারেশনেরটা একটু গেস করতে পারবা। দেখো এখানে 16 সেকেন্ডে আইসা সে কনস্ট্যান্ট হয়েছে, তোমার ফিগারেও কিন্তু 16 সেকেন্ডে কনস্ট্যান্ট দিছো তুমি, এই দেখো 16 সেকেন্ড থেকে তুমি কনস্ট্যান্টলি দিছো, দিয়ে তারপরে আবার 32 সেকেন্ডে গিয়ে ডি এক্সেলারেশন হয়েছে। তাহলে আমরা দেখি 32 সেকেন্ডে এখানে ডি এক্সেলারেশন আছে কিনা। এই যে 32-তে, হ্যাঁ ডি এক্সেলারেশন হইতেছে, একদম 32-এ আইসা ডি এক্সেলারেশন হইতেছে, মানে প্রথমে 4 হইতেছে তারপরে 0 হইতেছে। হ্যাঁ ঠিক আছে, গ্রাফ ঠিক আছে, ইটস হান্ড্রেড নেক্সট পার্সেন্ট কোশ্চেনটা দেখেন। 100% কারেক্ট। আর গাইডেও এরকম ছিল। হুম। আচ্ছা, গাইডে 0.6 কিভাবে আসলাম বুঝতেছি না। কোশ্চেনটা কি এটা ডি নাম্বার? ও, হ্যাঁ, এটাই সলিউশন। গাইডের সলিউশন, এটা তো ভুল সলিউশন। 0.6, দেন 1, আবার এদিকে আবার 1.6। কিন্তু এরাও কিন্তু দেখো 16 সেকেন্ডে আইসা এরাও কনস্ট্যান্ট রাখছে 32 পর্যন্ত। আচ্ছা, 8 সেকেন্ডে কত বাট বাইরে? অ্যাক্সেলারেশনটা 0.5 এর উপরে উঠেই নাই। হুম, 0.5ই ওরা দিছে, এখানে 0.6। তারপর উপরে উঠানো হয়েছে। না না না, এখানে ওরা বিন্দুটা দিতে ভুল, ভুল জায়গায় বিন্দুটা দিছে, একটু নিচে দেওয়া দরকার ছিল, এটা 0.5ই ওরা ইন্ডিকেশন দিছে। আর 16 সেকেন্ডে আহ, দেখেন ওটা আরো উপরে, হ্যাঁ, একের কাছে অ্যাক্সেলারেশন চলে গেছে। 16 সেকেন্ডে আইসা সে কি করছে, সে হচ্ছে কনস্ট্যান্ট এক্সেলারেশনে বিবেচনা করছে, যেটা আমরা আমরা কত পাইছি প্রত্যেকবার?
জিরো। হ্যাঁ, 0 পাইছি আমরা। কনস্ট্যান্ট ভেলোসিটি না, এটা হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেলারেশন তো জিরোই হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটি তো অ্যাক্সেলারেশন 0 হইতেছে, তো ওরা এখানে কনস্ট্যান্ট দেখানোর জন্য ওরা 1 লিখছে এই জায়গায়। ওরা অন্যরকম একটা লজিকে করছে, যে লজিকটা বইয়ে আছে, এই যে দেখো বইয়ে, এখানে দেখো পুরোটাই কনস্ট্যান্ট ভেলোসিটি, যার দরুন এইখানে প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার আসছে গ্রাফটা। আমার মতো সলভ করলে কি হবে? এখানে আমি একটু জিনিসটাকে আরেকবার দেখি, দাঁড়াও। কারণ যে জিনিসটা হয় যে এটা ডিএক্সেলারেশন তোমার গ্রাফের নিচে কখনো যায় না, মানে আলটিমেটলি এই জিনিসটা হয় না। তুমি যদি ওই ধরো এইটা, কোর্সের ক্ষেত্রে তো হয়। হুম কোর্সের ক্ষেত্রে তো মানে গ্রাফটা এরকম আসে। হুম কিন্তু এইখানে তোমার ভেলোসিটি বাই টাইমের গ্রাফ কখনো নিচে চলে যায় না। মানে নিচে চলে যাওয়া আমি দেখি নাই, কারণ মাইনাস তোমারটাই প্রথম দেখছি যে এক্সেলারেশন ডিএক্সেলারেশন হইতেছে। সো আমি একটু দেখি ব্যাপারটাকে, দাঁড়াও। না, আমাকে তো বুঝতে হবে যে ব্যাপারটা কি ঘটতেছে। লিনিয়ারলি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওরা এটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বানাইলো কিভাবে? 8 বাই 8 কইরা বানাইছে, আমি শিওর। তার মানে ওরা যে কাজটা করছে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমি আবার প্রশ্নটা নিতেছি, দাঁড়াও, প্রশ্নটাতে যাই। ওরা যে কাজটা করছে আমি তোমাকে দেখাইতেছি সেটা। আমি একটু লিখে নিই জিনিসটাকে। 0 0 and then 4 8 8 16 8 24 8 32 then 440 and 0 48. ওকে, সো আমরা এখন হোয়াইট বোর্ডে যাই। যাওয়ার পরে আমরা জিনিসটাকে একটু ক্যালকুলেশন করি। প্রথমে হচ্ছে 0 0 4, রাইট? না, 0 0 0 0। ভ্যালোসিটি জিরো টাইম জিরো। হ্যাঁ হ্যাঁ, 0 0। তো আমি প্রথমে একটা গ্রাফের মতো নেই, যে গ্রাফটা এটা, দেন এটা, আফটার দ্যাট আমরা যেটা করব এটা হচ্ছে এক্সেলারেশন, এন্ড এটা হচ্ছে ডিউ টু টাইম। ঠিক আছে, তো আমাদের কাছে টাইম গুলা আছে 0 এখানে, and তারপরে হচ্ছে আহ, আমরা এখান থেকেই দাগাই নিই, তারপর ওইখানে যাই, এটা ভালো হবে। 0 এখানে পাইছি আমরা টাইম, দেন টাইম পাইছি হচ্ছে 8, দেন টাইম পাইছি হচ্ছে 16, দেন 24, দেন 32, দেন 40, and then 48। ওকে, এতটুকু চলে গেল। এখন বাদ বাকি যে ইগুলা ভেলোসিটি গুলা, তার মানে হচ্ছে ভি
ভি গুলা হচ্ছে 0, 4, দেন 3টা 8, দেন এগেইন 4, দেন লাস্ট 0। ওকে, এইবার আর প্রবলেম হবে না আই গেস। এইবার আমরা অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করব এবং অ্যাক্সেলারেশন এখানে বসাবো। সো এইখানে আমার একটা একটা ইউনিট অ্যাক্সেলারেশন ধরে নিতে হবে, দেন ডি অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে। ওকে, সো ভি, সেটা কি আমরা অ্যান্সার করার সময় বলে দিব? হ্যাঁ ডিসক্রাইব করার সময় গ্রাফের নিচে সেটা বলে দিব যেটা এই পয়েন্টটা ইউনিট অ্যাক্সেলারেশন, হ্যাঁ হ্যাঁ, মানে এই সময়টা কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ এটা বলে দিতে হবে। আহ সো এর যতগুলা ফর্মুলা আছে, যেমন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটা। আরেকটা হচ্ছে যদি আমার ইনিশিয়াল ভ্যালোসিটি 0 হয়, তাহলে এ ইকুয়ালস টু ভি বাই টি, ঠিক আছে? আর ডেল ভি ডেল টিউ দিতে পারো তুমি। সো প্রথমে আমার সর্বসময়ে যে ইনিশিয়াল ভ্যালোসিটি, সেই ইনিশিয়াল ভ্যালোসিটিটা হচ্ছে 0 সবার জন্যই। তো প্রথমে 4 এর জন্য কি যদি আমরা দেখি, তাহলে 4 এর জন্য টাইম ছিল হচ্ছে কত? 8। 8, তাহলে 8 বাই সরি 8 নিতে হবে না? 4/8, তার মানে হচ্ছে 0.5। ওকে, তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে, ডিসেলারেশন এটা হ্যাঁ আমরা এখানে মার্ক ডাউন করে দিলাম যে 0.5 হইতে পারে কোথায়। এটা যদি 1 হয়, ধরো 1 এর উপরে। না 0.5 তো 1 এর উপরে হবে না। আচ্ছা, ওইটা ইউনিট অ্যাক্সেলারেশন নিচ্ছি না, আর হ্যাঁ নিচেটা হ্যাঁ আমরা ডিসেলারেশন নিব আর উপরে অ্যাক্সেলারেশন, হ্যাঁ এটা বললাম। হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে তো 1, বাট উপর দিকে 1 এর থেকে বড় যেগুলা সেগুলো হবে এই এই উপর দিকে এই দিকে। তার মানে 1.1 এখানে হবে, 1.2 এখানে হবে, 1.3 এখানে হবে, 1.4 এখানে হবে, 1.5 এখানে হবে। বুঝাইতে পারছি আমি? আর নিচের দিকে হচ্ছে ছোটগুলা, যেমন 0.9, তারপরে হচ্ছে 0.8, তারপরে 0.7, তারপরে হচ্ছে 0.6, এইভাবে। বুঝা গেছে? সো এইখানে 0.5টা আসবে কোথায়? 0.5টা আসবে এই জায়গাতে। 0 থেকে শুরু হয়েছিল, 0.5টা আমার এই জায়গাটাতে আছে। তাহলে আমি একটা পেয়ে গেলাম, একটা পয়েন্ট পাইলাম 0.5, একটা ডান। এর পরেরটা করি আমরা। এখন পরেরটার ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে কি, আমরা দেখতেছি হচ্ছে যে আমার যে লাস্ট ভ্যালোসিটি, সেই লাস্ট ভ্যালোসিটিটা 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 8। বুঝা গেছে এটা? 8 - 4 হবে না? না, 8 - 4 হবে না, কারণ আদিবেগটা তো 4 না, এখানে আদিবেগটা তো 0। এই যে এখানে আদিবেগটা, মানে ইউটা এখানে কনস্ট্যান্ট 0। টাইম তো 8 হয়, টাইমটা 16 হবে তাহলে। হ্যাঁ, টাইম 16 হবে, টাইম 8 হবে না, আমি ভুল লিখছি আর কি, ভুল হয়ে গেছে এটা। এটা 16 হবে, সো এটা 16 হইলো, তাহলে আবার 0.5 পাইলা তুমি। তাহলে এখন এই 16-এ 0.5 কোথায়? সমান সমান 8 এর যেখানে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে সমান সমান হবে। আচ্ছা, এর পরেরটাও আমরা দেখতেছি কি 8, তাই না? সো এইটা আমরা এখানে একটু দেখি। এখানের অ্যাক্সেলারেশন বা টাইম ভেলোসিটি বাই টাইমের মতো ড্র করা হয়েছে। হুম, না, এখানে এক্সেলারেশন বাই টাইমই দেওয়া আছে, ঠিকই আছে, কারণ গ্রাফ কখনো নিচে যাবে না এটার, মানে এতটুকু শিওর আমি যে গ্রাফ কখনো নিচে যাবে না। মানে তুমি যেভাবে এঁকেছো নেগেটিভ ডি ডি এক্সেলারেশন দেখাইছো নিচে, যেটা কখনো হয় না। এইখানে একটা প্রবলেম আছে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে এইটার ক্ষেত্রে একটু একটু দাঁড়াও, এখানে আমি মনে হয় ভুল করছি, রাইট? মানে ভুল করার কথা একটা।
এখানে ওরা যে জিনিসটা করছে সেটা হচ্ছে ওরা এই পরেরটাকে লিখছে, তার মানে হচ্ছে যে ওরা এইটাকে সহ বিবেচনা করছে। আমি তোমাকে দেখাই জিনিসটা কেমন ক্যালকুলেশন। আমি আমি জানি না তোমার এটা মানে বুঝতে কষ্ট হবে কিনা। সেটা হচ্ছে যে এইখানে এই ফোরের কাহিনী শেষ হওয়ার পরে, ধরো ফোরের কাহিনী শেষ, ফোরের কাহিনী তো আমি এখানে করে দিলাম, রাইট? সো ফোরের কাহিনী করে দেওয়ার পরে এরা হচ্ছে যে কাজটা করছে সেটা আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে এরা এখানে কেন জানি এখানে পরের এক্সেলারেশনটাকে এইভাবে 8 + 8 দিয়ে 16 করে দিছে, দিয়ে এটাকে 16 দিয়ে 16 করে এটাকে 1 1 লিখছে। তার মানে এইখানে এটাকে এইখানে তুলে দিছে। দাঁড়াও আমি আগে করে নেই, তারপর তোমাকে আমি বুঝাইতেছি আর কি। দেন আবার যখন সে কি করছে, ওই 24-এ আসছে 16-এর পরে, তখন হচ্ছে সে কি করছে 24 আবার এই 16টাকে বিবেচনা করছে সেই 16-এর সাথে, আবার এই 8টাকে যোগ করে দিছে। তাহলে 8 × 6 = 24/24, তাইলে এইটা হয়ে গেছে আবার 1। সো এইটাকে কি করছে সে, এখানে 1 যেহেতু সেহেতু 1-কে ডিনোটেট করছে। তারপরে থার্ড নাম্বারে যখন 32 আসছে তখন সে 24-এর সাথে আবার লাস্ট যেই 8টা, তার মানে ও সরি, এইটা কেটে দিছি, এইটা কাটা দরকার ছিল, লাস্ট 8 হচ্ছে এইটা। তো লাস্ট যে 8টা, সেই 8টাকে যোগ করে সে 32 দিয়ে ভাগ করছে। সো এটা 32/32, এটা হয়েছে 1। সো এইখানেও 32-তেও সে 1 বিবেচনা করছে। এরপর যখন 40 নাম্বারে আসছে তখন কিন্তু আবার সে 4 4 পাইছে। তো 4 পাওয়ার পরে দেখো এখানে আগে কত ছিল, 32 ছিল তাই না, 32 ছিল। প্লাস সে কি করছে, এখানে 4 ছিল, সে 4 যোগ করছে, করে এটাকে হচ্ছে 40 দিয়ে ভাগ করছে। তার মানে হচ্ছে উপরে ছিল 36/40, কত আসে তো দেখো তো, 36 ÷ 40। আরে এইমাত্র আমি দশমিক করলাম, এখন আবার দশমিক চলে গেল, কি একটা অবস্থা। মাঝে মধ্যে আমি ফাংশন খুঁজে পাই না, এমন একটা অবস্থা হয়েছে ক্যালকুলেটরে। আরে আজব তো। হ্যাঁ পাইছি, 0.9, যেটা মোটামুটি এই জায়গাতে, মোটামুটি এই জায়গাতে, এন্ড লাস্ট আবার 0। সো এইটা হচ্ছে এইখানে। সো গ্রাফটা হইতেছে এরকম, এন্ড দেন এরকম, দেন এরকম, এন্ড দেন এরকম। এটা হবে আসল গ্রাফ। স্যার আমি কিছু বলি। হ্যাঁ অবশ্যই। ফার্স্টে তো আমাদের যে ফ্র্যাকশনটা নিয়েছেন হুম ফোর হুম বাই এইট হুম হুম সেখানে নিউমারেটর 4 আসছে। হুম হুম। তো আমি এইটা নিলাম, নিয়ে এখানে ওই সেই তারপরে 8/+8 যোগ করা হয়েছে এখানে। হ্যাঁ পরের তা তিনটার ফোর ক্ষেত্রে। প্লাস এইট কেন না? 4+8 কেন না? পরেরগুলো সব একসাথে কন্টিনিউয়াস যাচ্ছে। উপরের যেটা নিউমারেটর 4 আসছে সে হুম 4 হুম। এর সাথে সেকেন্ডের ভ্যালোসিটি 8। আচ্ছা আমরা এই আমরা 4+8 ওইখানে কেন দিলাম না? ওইখানে ওইখানে মাইনাস না করে ওইখানে 4+8 করে দেখি, 12, 12কে 8 দিয়ে ভাগ করতে হবে, রাইট নাকি? উল্টো করছি, 12কে 8 দিয়ে না, 8কে 12 দিয়ে ভাগ 16। করতে হবে। না কি করতেছে এটা, মাথায় খারাপ হয়ে গেছে আমাদের।
দুইজনেরই। 4+8 / 16 হবে না? হ্যাঁ হ্যাঁ, 4+8 হচ্ছে 12 /16 কত আসে দেখো তো। এটা কি এইখানে না, এই পয়েন্টে না, ভেলোসিটি এই পয়েন্টে না, নাকি না এই পয়েন্টের কথা বলতেছো? এই পয়েন্টে কিন্তু 16 কনস্ট্যান্ট 16 কনস্ট্যান্ট শুরু হয়েছে, 16-এ কিন্তু কনস্ট্যান্ট শুরু হয়েছে। ওই জায়গায় তুমি আহ আহ, এটাকে বলা হয় হচ্ছে উম আরে গড় বেগ, যেটাকে বলে গড় বেগ শুরু হয়েছে এখান থেকে, গড় তো বেগে। আমরা ক্যালকুলেশন এরকম করে মিলাচ্ছি কেন? এভাবে কোনো ফর্মুলা নাই? না না না, গড় বেগ আছে তো, গড় বেগের ফর্মুলা আছে না, u+v/2, সরি টি, সরি টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফর্মুলা নাই বইয়ে? তা আছে তো ফর্মুলা। ওকে স্যার, প্রথম 0 ভেলোসিটি ছিল, 0 থেকে 4 আসছে। হুম। তো আমরা 4 / 8 ফার্স্ট 8 সেকেন্ডের জন্য 0.5 পেলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে এইট থেকে, প্লাস এইট তারপরে থেকে যখন কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে চলে যাবে তখন সেটা হ্যাঁ, গড় বেগ ক্যালকুলেশন হবে, মানে গড় তারপর বেগ। ইনিশিয়ালটা কেন 4 নিলাম না? ইনিশিয়ালটা কেন সরাসরি 8 নিলাম? কারণ এরপর থেকে সব মানে 8 + ইনিশিয়াল 8 যেটা আসছে 16, সেটা আবার পরেরটা ইনিশিয়াল হয়ে গেছে। ইনিশিয়ালটা কেন নিলাম না, কারণ একটা গাড়ি যখন তোমার স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকা অবস্থায় এর উপরে যদি বাহ্যিক কোনো বল তুমি প্রয়োগ না করো, সে কিন্তু সামনে বা পিছনে যাবে না নিউটনের সূত্র অনুযায়ী। এখন যখন তোমার এইটার উপরে একটা আহ তোমার ভেলোসিটি ওয়ার্ক করতেছে বা এক্সেলারেশন ওয়ার্ক করতেছে, এক্সেলারেশন ওয়ার্ক করে ভেলোসিটি নিচ্ছে, তখন প্রথমে যখন 8-এ আসছে তখন তোমাকে হচ্ছে বের করে নিতে হচ্ছে যে এইখানকার এক্সেলারেশনটা কত। তুমি যখন এক্সেলারেশনটা পেয়ে গেছো তখন কিন্তু তোমার আহ, তোমার কিন্তু আর আদিবেগের কোনো দরকার নাই, মানে এই জিরোটার কোনো দরকার নাই। তারপরে থেকে তুমি কিন্তু অ্যাজ এ সিরিজ তুমি গড় বেগ দিয়ে অঙ্কটা করে যেতে পারো। মানে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে হচ্ছে এই যে v-u/t দিয়ে, কিন্তু এর পরে গড় বেগের সূত্র দিয়ে তুমি সব করে যাচ্ছ। যেহেতু এই, শোনো, গাড়িতে তুমি যখন অ্যাক্সেলারেশন দাও, মানে প্রাত্যহিক ভাবে বুঝো জিনিসটা, মানে প্র্যাকটিক্যালি বুঝো, এটা তো গ্রাফ, এটা তো থিওরিটিক্যাল জিনিস। গাড়িতে যখন তুমি এক্সেলারেশন দাও, প্রথমে যখন গাড়িটা স্টার্ট করো তখন এক্সেলারেশন যখন দাও, তখন কিন্তু তুমি কি করো, একটা গতিতে উঠানোর চেষ্টা করো গাড়িটাকে, হাইওয়ের কথা হুম। চিন্তা করো, গতিতে উঠানোর চেষ্টা করো। যখন তোমার গতিতে উঠে যায় তখন কি তুমি আর এক্সেলারেশন দাও? ধরো 40 কিলোমিটারে একটা গাড়ি তোমার চালাইতে হবে, তুমি 40 কিলোমিটার উঠানোর পরে তুমি এক্সেলারেশন ছেড়ে দিলা। তো এইটা যদি স্মুথ রাস্তা হয় বা কোনো বাধা না আসে, তাহলে কিন্তু এইটা নিউটনের সূত্র অনুযায়ী 40 কিলোমিটার/সেকেন্ডেই যাওয়ার কথা, তাই না? নাকি এখানে কোনো মানে দ্বিমত আছে? না না, 40-তেই যাবে। হ্যাঁ, 40-তেই আর যাবে। ভ্যালোসিটিটা আমার 3টা 8 আছে, তা আমরা কেন 4টা 8 নিলাম? চারটে, 4 বার 8 নেওয়া হয়েছে। 4 বার 8 নেওয়া হয়েছে? আমার তো মনে হ্যাঁ, হয়, আমার তো মনে হয় না, আমি কেন। 0 4 সেটা হচ্ছে আমাদের 4/8 আসছে। তারপর আমি যদি 8+8 করি, হুম হুম তা দুইটা 8 কাটা গেল। হুম হুম, এটার এটা। তারপর একটা 8 থাকলো। হ্যাঁ হ্যাঁ। না, 8+8 16। হুম। তারপর আবার 16+8 করলাম, এই যে হুম। নিচের লাইনে আপনার মার্কারের নিচেরই। আহ, এইখানে, হ্যাঁ। এ- হ্যাঁ, তারপর 16+8 আরেকটা 8 ছিল, সেটাও কেটে গেল। এই যে এখানে, হ্যাঁ, হুম। 6+8। তারপর 24 হলো। হ্যাঁ হ্যাঁ। 24+8 আবার 8 করে পেলাম। 8, 8 কোথায় পাইলাম? 8 পাইলাম আগের আগের 8 থেকে, আগেরটা এটা এটা থেকে। না না, আমরা যে 16 পাইলাম, এটা ওই 8 যোগ হ্যাঁ, করে। আমি তোমাকে বলি জিনিসটাকে, সেটা হচ্ছে যে 40-র আগ পর্যন্ত সে কিন্তু ডি এক্সেলারেশন হয় নাই। সো যতক্ষণ সে ডি এক্সেলারেশন হবে না, মানে ততক্ষণ তুমি গড় বেগ দিয়ে করে যেতে পারবে। তার মানে আগের বেগটা নিয়ে তুমি ওইটার সাথে আরেকটা যোগ করতে পারবে। আমি হ্যাঁ, সেটাই করছি এখানে, টেকনিকটা সেটাই করছি। আর ডিসিলারেশন হইলে তোমার মানে আগের আবার কমে যায়, ফর্মুলাটা হ্যাঁ, আগের ফর্মুলাটা ভি আবার কমে মাইনাস যায়। ইউ, হ্যাঁ হ্যাঁ, কমে তারপর যাবে। একটা v+u দিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এইখানেও আমি গড় বেগ ইউজ করে কিন্তু করছি, কিন্তু এখানে দেখো আমি যদি v-u দিয়ে করি তাহলে কিন্তু 0.5 আসবে এখানে। বুঝতে পারছো? আমি কিন্তু গড় বেগ দিয়ে এখানে করে দেখাইছি তোমাকে।
সো এখানে যদি আমি আগের ফর্মুলাতে আবার চলে যাই তাহলে কিন্তু এইখানে এই পয়েন্টটা এখানে থাকে না, এই পয়েন্টটা কিন্তু এই যে এইটার সমানে চলে আসে। কারণ কি? কারণ এখানেও 4 ছিল, তাই না? এখানেও 4 ছিল, এখানেও 4, হুম। তারপরে 0। সো এইটা এই দেখো এইখানে নাইমা আসবে, নাইমা এসে 0-তে চলে আসবে। তার মানে যতক্ষণ সে কনস্ট্যান্ট বেগে, তুমি যদি দেখো যে না কোথাও কনস্ট্যান্ট হচ্ছে ভেলোসিটি, তখন তোমাকে গড় বেগ দিয়ে হিসাব করতে হবে এক্সেলারেশন। Yes. তো ঠিক এটা আছে? পরে কোশ্চেন করে দেখুন। এখন এইখানে তোমার লজিকটা হচ্ছে তুমি যেভাবে এঁকেছো সেই লজিক অনুযায়ী ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী ঠিক নাই। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে সব সময় মনে রাখবে যে এই যে গ্রাফগুলো ধরো ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি বাই টাইম, এক্সেলারেশন বাই টাইম, এগুলো কখনোই মানে মাইনাসে যাবে না, নিচে চলে যাবে না মানে রেফারেন্স ডিসিলেশন লাইনে। বলতেই তো মাইনাস বোঝাচ্ছে, হ্যাঁ, মাইনাস নেগেটিভ অ্যাক্সেলারেশন। হ্যাঁ, নেগেটিভ এক্সেলারেশন, কিন্তু মানে এই যে বেজ লাইন, এটাকে আমরা বেজ লাইন বলি, বেজ লাইনের নিচে যাবে না কখনো। মানে তুমি যে বেজ লাইনের নিচে নেগেটিভ বুঝাবা, সেই হ্যাঁ হ্যাঁ। সেই অপশনটা নাই এখানে। কারণ এইটা কিন্তু ওই তোমার ওই হায়ার ম্যাথে তো একটা জিনিস পড়ছো যে পোলারাইজড ফর্ম আর ডিপোলারাইজড ফর্ম, ওই পোলারাইজড ফর্ম বা ডিপোলারাইজড ফর্মের সাথে এটার কোনো মিল নাই। বা যে গ্রাফিক্যাল, ফ্রিকশনাল ফোর্স আঁকার সময় তো আমি দিতে পারি নিচে। হুম হুম, না ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে ধরো তোমার ডি অ্যাক্সেলারেশন হইতেছে, তুমি একটা আঁকতেছো, ধরো একটা সিঙ্গেল লাইন আঁকতেছো, যেমনটা হচ্ছে আমি যদি তোমাকে দেখাই এখানে জাস্ট লাইক দিস। ধরো তুমি এখানে এখানে এরকম একটা লাইন নিলে, এন্ড দেন রেফারেন্স লাইন টানলে তুমি এখানে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এক্সেলারেশন ডি এক্সেলারেশন কিন্তু তুমি উপরে নিচে দেখাইতে পারতেছো। ধরো এখানে তুমি দিলে হচ্ছে +1, এখানে দিলে তুমি -1। তো সেই ক্ষেত্রে তোমার ধরো 0 থেকে শুরু হইলো, হয়ে সে কি করলো, ডি এক্সেলারেশন হইলো, সে ডি এবার এক্সেলারেশন, দেখানো যাবে। হ্যাঁ, ডি এক্সেলারেশন হইলো, তারপরে তো এটাই তো আমি আঁকছি। আবার এক্সেলারেশন হইলো, আবার ডি এক্সেলারেশন, বা কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকলো, আবার ডি এক্সেলারেশন হইলো। তো এইটা এক ধরনের গ্রাফ, তাইলে এইটা লজিক অনুযায়ী ইজ ওকে, ঠিক আছে? তো এখানে এমন না যে তুমি তোমার লজিক অনুযায়ী ঠিক লিখছো জন্য তোমাকে মার্ক দিবে না, তা না। এখানে লজিক্যালি ঠিক মানে তোমাকে দিতে হবে। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে তোমার লজিকটাও এখানে ঠিক আছে, এবং ওদের লজিকটা যে ভুল সেটাও না, কিন্তু আমি তোমাকে তো সেটা দেখাই দিলাম কেন ভুল না। সো দুজনেরটাই ঠিক। সো ওরা হচ্ছে রেফারেন্স লাইন বেজ লাইন ধরে নিছে, যার কারণে ওরা নেগেটিভে যায় নাই, এই জন্য ওদের গ্রাফটা দেখতে এরকম। আর প্রপার ওয়ে কোনটা, প্রপার মানে ওয়ে এক্সামে হচ্ছে দেখার সময়? এক্সামে মানে লেখার সময় ওদেরটা। এই রেফারেন্স লাইনের নিচে যাওয়া যাবে না, মানে তুমি ডিএক্সেলারেশন নিচে দেখাইতে পারবা না। এটা কিছু একটা রুলস আছে, আমি মানে যেহেতু আমি ফিজিক্সে পড়াশোনা করি নাই সেজন্য আমি তোমাকে বলতে পারছি না এটা। তবে আমি এতটুকু জানি যে এই বেজ লাইনের নিচে কখনো যায় না, কারণ এগুলো শুধুমাত্র ইলেকট্রিসিটির ক্ষেত্রে তুমি ওয়েভ ফর্ম গুলাকে নিচে নেগেটিভ দেখাইতে পারো, বাট নট মেকানিক্যাল ফোর্সের ক্ষেত্রে এরকম হয় না কখনো। সো দ্যাটস দ্য থিং। সো তুমি এটা ডিসক্রিপশন করলে, ডিসক্রিপশন থেকে তোমাকে গ্রাফ অনুযায়ী ডিসক্রিপশন লিখতে হবে। সো প্রপার ওয়ে তুমি যদি বলো তাহলে দুইটাই প্রপার ওয়ে, কিন্তু মোস্ট প্রপার ওয়ে হচ্ছে গাইডে যেটা আছে, মানে রেফারেন্স লাইনের নিচে যায় নাই যেটা, ওয়ান সিঙ্গেল রেফারেন্স লাইন দিয়ে দেখাইছে যেটা। বুঝা গেছে এখানে কি হ্যাঁ হ্যাঁ। করছে, কি করছে, মানে ওরা কোন লজিকে করছে এটা মানে বুঝতে পারতেছিল না, এটাই তো সমস্যা হচ্ছিল বোধহয়। আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে জেনি resides in the 5th floor of the building. The height of the each stair is 20 centimeter, and there are 22 stairs in each floor, and Jenny needs 4 minutes time to reach the 5th floor. Susmita requires 4.5 minutes to reach that 5th floor.
it is to be mentioned that mass of Jenny and the Shushmita are 64 kg and 75 kg respectively. So calculate the amount of the এখানে হ্যাঁ the word সিআরডি হ্যাঁ হ্যাঁ CRD আমি ওইটাই দেখতেছি অলরেডি পেন্সিল দিয়ে মার্ক করা আছে এই জায়গায় between Jerry and Susmita who has more power give the reason favor of that পাওয়ার ফর্মুলা সব ঠিক আছে কিন্তু ওইখানে সলিউশনটা একটু দেখান আচ্ছা দেখতেছি ওয়েট ওরা দুইজনটা ফিফথ ফ্লোরে যাবে কেন আমার ফিফথ থেকে একটা মাইনাস করলাম সি নাম্বারে কিন্তু ডি নাম্বারে জেনির ডিসপ্লেসমেন্ট আমরা 15 ফ্লোর মানে ফিফথ ফ্লোর থেকেই নিয়েছি let me see মানে এখানে 5 - 1 কেন হইলো সেটা হ্যাঁ হ্যাঁ আহ তোমাকে একটা মজার মজার গল্প বলি মজার গল্পটা হচ্ছে বিল্ডিং কোডের দুইটা নিয়ম আছে দুইটা নিয়ম হচ্ছে একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে তোমার ব্রিটিশ স্ট্যান্ডার্ড এখন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আমাদের বিল্ডিংটা যদি 11 তলা হয় ধরো 11টা ফ্লোর আছে সো ব্রিটিশ স্ট্যান্ডার্ডে যেটা বলে যে নিচের যে তোমার গ্যারেজটা আছে সেটাকে ফার্স্ট ফ্লোর হিসেবে বিবেচনা করা হয় ঠিক আছে এইভাবে করে তোমার ফার্স্ট ফ্লোর থেকে 11 নম্বর ফ্লোর পর্যন্ত 11টা ফ্লোর 11 স্টোর বিল্ডিং বলে ওরা মানে ব্রিটিশরা এবার আসলে আমেরিকানদেরকে সেম বিল্ডিংটা দেখাও তুমি ঠিক আছে সেম বিল্ডিং তুমি বিল্ডিং চেঞ্জ করো নাই বিল্ডিং একটাই ও নিচের ফ্লোরটাকে কখনোই ফার্স্ট ফ্লোর বলবে না ও নিচের ফ্লোরটাকে বলবে 0 ফ্লোর অথবা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা হবে যে সেকেন্ড ফ্লোরটা সেই ফ্লোরটা হবে ফার্স্ট ফ্লোর দ্যাটস মিন ওই বিল্ডিংটা তখন 11 স্টোর বিল্ডিং থেকে 10 স্টোর বিল্ডিং হয়ে যাবে আমেরিকান স্টাইলে তো এটা কেন বললাম এটা বলার পিছনে কারণটা হচ্ছে যে এইখানে যে 1 - করছে এই 1 - করছে হচ্ছে আমেরিকান স্টাইলকে ফলো করার জন্য তাদের দুইজনকেই একটা একটা করে বেস ফ্লোর যেটা মানে নিচের যে তাহলে ফ্লোর একই কোয়েশ্চেনের মধ্যে আমেরিকান ব্রিটিশ দুইটাই কেন ফরম্যাট ফলো করা হয়েছে আমি জানি না কেন করছে এটা ভুল করছে হয়তো মানে একটা করতে যায় আর আরেকটাতে ওই একই জিনিস চলে আসছে মানে এটা কোনো ম্যাথের কোনো প্রবলেম হবে না 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 ম্যাথের ম্যাথের ভ্যালুই তো চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ম্যাথের প্রবলেম হবে তো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না এখানে ওরা কোনো একটা পোর্শনে ভুল করছে হয়তো হয়তো সি তে ভুল করছে না হয় ডি তে ভুল করছে একটু দেখতে হবে তারা দেখি তুমি কি এটা সলভ করছো নিজের মতো করে না আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা দেখতেছি আমি তারা তুমি কোয়েশ্চেনটা দেখতে হবে উপরে 5 থেকে 1 মাইনাস করা হয়েছে আর ডি তে 5ই রাখা হয়েছে মাইনাস করা হয় নাই ডিতেও তো জেনি ডিসপ্লেসমেন্ট না না না, জেনিটা ওইটা সুস্মিতা ডিসপ্লেসমেন্ট মাইনাস করা হয়েছে কিন্তু উপরে ফর্ম সি জেনি ডিসপ্লেসমেন্ট 22 মিটার কিন্তু আসলে সিটে আমরা পেয়েছি 17.6 মিটার আমি যেটা 5 থেকে 1 মাইনাস না করতাম তাহলে 22 মিটার পাইতাম আমি আমি ক্যালকুলেট করে দেখছি এটা আচ্ছা তো এইখানে ডিসপ্লেসমেন্ট যেটা করছে সেটা কিন্তু সবগুলো গুণন করে দিছে আর কি 22 স্টেয়ার্স আর প্রত্যেকটা হচ্ছে 20 সেন্টিমিটার করে মনে হয় বলছিল না হ্যাঁ প্রত্যেকটা স্টেয়ার্স 20 সেন্টিমিটার করে বলছিল তাইলে প্রথমে এই দুইটা গুণ করছে গুণ করার পরে কত তালা বিল্ডিং 5 তলা বিল্ডিং তাহলে 5 তলা বিল্ডিং হলে এটা 4 স্টোরড বিল্ডিং মানে 5 তলা বিল্ডিং মানে হচ্ছে 4 স্টোরড বিল্ডিং নট মানে 5 স্টোর মানে ব্রিটিশ সিস্টেম না ব্রিটিশ স্টাইল না আমেরিকান স্টাইল ফলো করছে আর কি তো এইখানে যে জিনিসটা হয়েছে যে 4 স্টোর বিল্ডিং বানানোর জন্য সে 5 - 1 করছে আর কি এখানে তুমি যদি 5 - 1 না করে যদি শুধু 5 রেখে দাও তাহলে কিন্তু উত্তরটা ভুল হবে না বুঝা গেছে কি মানে 22 মিটার ধরতে পারি হ্যাঁ হ্যাঁ 22 মিটার ধরা যায় তার মানে এটা কত আসতেছে আমি একটু 5 দিয়ে ক্যালকুলেশন করে দেখি 5 × 22 প্রত্যেকটা স্টেয়ার হচ্ছে 20 সেন্টিমিটার করে 2200 আসে তাহলে হচ্ছে 2200 আসলে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি
তাইলে আসবে হচ্ছে 2.2। হ্যাঁ, না এখানে 1000 না, 100 দিয়ে ভাগ করছে, সরি আমি 1000 দিয়ে কেন ভাগ করতেছি এটা। 5 into 22 into 20 and then divided by 100, হ্যাঁ 22 মিটার আসবে এখানে। তো মাইনাস করা লাগবে না? মাইনাস না করলেও তো তোমার অঙ্কটা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে মাইনাস করছে কেন সেটাই মাইনাস প্রবলেম করছে, ছিল। মাইনাস করছে, আমি তো তোমাকে গল্পটা বললাম হ্যাঁ, কেন মাইনাস করছে। এটার পিছনের কারণটা হচ্ছে ওরা আমেরিকান স্টাইলে ধরছে আর কি, মানে ফিফথ ফ্লোরের জায়গায় নিচের ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোর হিসেবে বিবেচনা করছে বা ফ্লোর জিরো হিসেবে বিবেচনা করছে। এই জন্য ওই নিচের ফ্লোরটাকে মাইনাস করে দিছে ওরা। তো নেক্সট কোশ্চেনটা যান। কারণ নিচের ফ্লোরটাতে তো ওর ক্লাইম্ব করে উঠা লাগতেছে না, মানে স্টায়ার বেয়ে উঠা লাগতেছে না তো নিচের ফ্লোরে, জাস্ট গ্যারেজে ঢুকে গেছে মনে করো, মানে লজিক্যালি তো বুঝতে। মানে যদি আমি সুস্মিতার 5 মাইনাস করি, তাহলে হুম, জেনেও তো 5 মাইনাস করা দরকার আছে। দুইজনই তো একদম গ্রাউন্ড থেকেই উপরে ওঠা শুরু করছে, কিন্তু তুমি এখানে গাইডে একজনকে মাইনাস করছে আরেকজনকে মাইনাস করা হয়নি। তুমি বলতে চাচ্ছ যে যেমন জেনিকে আমরা মাইনাস না করে 22 মিটার পেয়েছি, কিন্তু সুস্মিতার সময় -1 করা হয়েছে, কিন্তু দুইজন তো সেম প্লেস থেকে স্টার্ট করছে জার্নি। না, এখানে তো ওই যে সুস্মিতার ক্ষেত্রে 5 - 1 করছে না। হ্যাঁ, কিন্তু ডিসপ্লেসমেন্ট অফ জেনি 22, যেটা আমরা 5 মাইনাস না করলে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 - না করলে পাই 22, সেইটা ইউজ করছে এখানে কেন, সেইটাই তো তুমি বলতে চাচ্ছ। মানে দুইজন করে সেম মানে ইউজ করতে হবে, 17 যেটা পয়েন্ট, ইউজ করি। এখানে 17.6 মিটার কেন হইলো না, 22 কেন হইলো, ডিতে হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ। ডিতে গিয়ে উল্টাই দিল কেন। তোমাকে এই জিনিসটা করতে হবে না, তুমি পরীক্ষায় যখন করবে তখন এটাকে ফিফথ ফ্লোর ধরে ব্রিটিশ ফ্লোর ধরেই করবে। কারণ হচ্ছে তোমার দেশ ব্রিটিশকে ফলো করে, এসআই স্ট্যান্ডার্ড ফলো করে, আমেরিকাকে ফলো করে না। ওকে স্যার, নেক্সট কোশ্চেনে যান। আচ্ছা, এখানে স্যার ফর, এটা এমসিকিউ এর। আচ্ছা দেখতেছি, ফর দ্য অবজেক্ট starting velocity was 49 meter per second, ইনিশিয়াল maximum ভেলোসিটিটা কেমনে বের করা হয়েছে? উপরে কোয়েশ্চেনটা দেখে নেন। এ বডি অফ মাস, a body of mass 10 gram is thrown vertically upward মানে সোজা ভার্টিক্যালি ছুঁড়ে মারছে উপর দিকে। So it comes to the ground after 10 সেকেন্ড। আচ্ছা, তার মানে আমি ছুটছি আবার ফেরত আসছে, তার মানে ডাবল ডিস্টেন্স কভার করছে সে। Okay, so for the object, starting velocity, মানে তোমার কোয়েশ্চেন হচ্ছে স্টার্টিং ভেলোসিটি 49 হইলো কেমনে নাকি? হ্যাঁ হ্যাঁ সবগুলাই আছে যে যান। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা কানেক্টেড তো। ম্যাক্সিমাম হাইট উইল বি 122। এই এত হবে না, কারণ এইখানে হচ্ছে যে আলটিমেটলি 10 গ্রামেরটা 10 সেকেন্ডে 122 মিটার কখনোই উঠতে পারবে না। দ্য পটেনশিয়াল এট দ্য ম্যাক্সিমাম হাইট, পটেনশিয়াল এটা কি হাফ এমবি স্কোয়ার হবে নাকি না, এমজি, ওটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ। এমজিএইচ? ওকে, সো এমজিএইচ, এম তো আছে, জি তো গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা এইচ এর জন্য আগে 2 নাম্বার সলভ করে দেখতে হবে, ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ ম্যাক্সিমাম হাইট, আর ম্যাক্সিমাম হাইটের জন্য আমার ইনিশিয়াল ভ্যালোসিটি লাগে ইনিশিয়াল 1 নাম্বার। ভেলোসিটি লাগবে, হ্যাঁ। সো এইখানে আমার কি কি আছে সাথে, আছে হচ্ছে 10 সেকেন্ড পর গ্রাউন্ডে আসলো 10 গ্রাম। আচ্ছা আমরা ছবিটা আঁকি, তাহলে এটা মানে সলভ করতে সহজ হবে অনেক বেশি। তো এখন তোমার প্রশ্ন হইতে পারে এই অবজেক্টিভের জন্য আমরা কি তাইলে এই করব, এত সময় ব্যয় করব? আহ, উম, then এইখানে হচ্ছে হচ্ছে এখানে ছিল। আচ্ছা, আমার
যে এটা ছিল থিংসটা ছিল, সেই থিংসটা এইখানে ছিল, এইখানে আমরা ছুঁড়ে মারছি এটাকে, দেন এটা এখানে গেছে, লাস্টলি এখানে পৌঁছাইছে। দেন এইদিকে একটা ডিস্টেন্স আছে, এইদিকে একটা ডিস্টেন্স আছে। এবার কত গ্রাম জিনিসটার ওজন, ম্যাস? 10 গ্রাম ছিল। 10 গ্রাম। কত কেজি আসে এটাতে একটু দেখি। 10 ডিভাইডেড বাই 1000 গ্রামে 1 কেজি, সো 0.01 কেজি। আর আর কি দেওয়া ছিল, কতক্ষণ পর আসলো সে 10 ফেরত? সেকেন্ড। 10 সেকেন্ড পরে আসছে ফেরত, তার মানে টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। সো ফার্স্ট ইনিশিয়াল ভেলোসিটি বাই করতে হবে না, কি বলছে এখানে? এটা হচ্ছে স্টার্টিং ভেলোসিটি তো ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল কত ভেলোসিটিতে ছুড়ে মারছে সেটা। Okay. So, আমরা উপরে যখন ছুঁড়ে মারবো তখন কি মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আহ, আস্তে আস্তে গতি কমে যাবে না? এবং নিচে যখন আসতে থাকবে তখন কি আস্তে আস্তে গতি বাড়তে থাকবে না গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে? হ্যাঁ, নিচে যত আসবে তত ভেলোসিটি বাড়বে। হুম। আর উপরে যখন যাবে তখন কিন্তু উপরে। মাইনাস থাকবে, মাইনাস হ্যাঁ, হ্যাঁ, থাকবে একেবারে হাইয়েস্টে যে জিরো হয়ে যাবে। হ্যাঁ, হায়েস্টে গিয়ে জিরো হয়ে যাবে। সো ফাইনাল ভেলোসিটি তো জিরো আমরা পাইতেছি, এখন আমাদের ইনিশিয়াল বাই করতে হবে। সো এখানে হচ্ছে আহ, যে সূত্রটা খাটবে সেই সূত্রটা হচ্ছে হাফ এ পি স্কোয়ার। সো এখানে এস এর জায়গায় হবে এইচ, কারণ এটা হাইট। ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তাহলে এই পোর্শনটা জিরো হয়ে যাবে। আর এক্সেলারেশনের জায়গায় হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। ইনিশিয়াল তো জিরো ছিল না, আমাদের ফাইনাল জিরো ছিল। আমাদের জানতে চাইছে ইনিশিয়ালটা ও, কি। ইনিশিয়ালটাই তো জানতে চাইছি। ছুঁড়ে মারবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ। সো এটা হবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু টু জি এইচ, এই সূত্রে হবে। সরি, এটা হবে না, ভুল করছি, এটা হবে না, এই সূত্র হবে না। আমার মনেই নাই যে আসলে বের করতে হবে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। সো ফাইনাল যেহেতু ফাইনাল যেহেতু জিরো, তাইলে আমরা লিখতে পারি এটাকে, ফাইনাল যেহেতু জিরো জিরো, আর এখানে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। সো এইখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসে পড়তে পারি, তাহলে টু জি, না, টু জি এইচটাকেই ওই পাশে পাঠিয়ে দিতে হবে, কারণ ইউটাকেই তো বাইর করতে হবে। সো ইউ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু জি এইচ, অ্যান্ড দেন আমরা যদি আহ, ই করি, রুট ওভার করি, তাইলে হচ্ছে এটা বাইর হবে। সো এখানে আমরা এখন একটু ক্যালকুলেশন করি।
মাইনাস পরে দেখতেছি, মাইনাস কেন, কারণ তুমি যখন ছুঁড়ে মারতেছো তখন এটা আস্তে আস্তে গতি কমে যাচ্ছে। সো মানে নেগেটিভ, উল্টো দিকে মারতেছো, গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে তো মারতেছো। ছুঁড়ে মারতে যেখানে এখানে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হবে না ফর্মুলাটাই? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তার ঠিক ওইখানে একটা প্লাস হয়ে ঠিক। যাবে, ইউ স্কোয়ার প্লাস টু জি হ্যাঁ এইচ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। ঠিক ঠিক, রাইট রাইট রাইট, ঠিক। তো আমি লজিক্যালি তোমাকে ঠিক বুঝাচ্ছি, লিখছি ভুল। সো এইটা হবে হচ্ছে -2gh। তাহলে এটা জিরো হয়ে গেলে এইটা তো আর থাকতেছে না, এখানে মাইনাসটা চলে গেল। দেন যেই জিনিসটা হবে এখানে সেটা হচ্ছে যে ইউ যদি আমরা বাইর করতে চাই তাইলে আমাকে হবে হচ্ছে √2gh। ঠিক আছে, তো √2gh, এখন আমার কাছে জি তো আছেই, জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। আর হাইট কত ছিল? হাইটও তো ক্যালকুলেশন করতে হবে, রাইট? হাইটেই দেওয়া নাই। হাইট দেওয়া নাই, তাইলে উম এইটা দিয়ে করতে হবে তাইলে, হাইট যদি না দেওয়া থাকে। এখানে মাইনাস হয়ে যাবে এটা। মানে তোমাকে আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে তুমি অঙ্কগুলো সলিউশন করতে পারো। এইখানে হচ্ছে যে এটা জিরো হয়ে গেলে এখানে হবে ইউ ইকুয়ালস টু জিটি। এবার কি হাইটের দরকার আছে? না না, তাইলে এবার করা যাবে মনে হয় 9.8 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড। 5 নিব না আমরা, যেটা 10 সেকেন্ড আমরা উপরে গেছে আবার উপর থেকে ফেরত আসছে গ্রাউন্ডে 10 সেকেন্ড, অর্ধেক টাইমটা উপরে যাওয়ার। না না, 5 আগেই নেওয়া যাবে না, মানে এই হাফ তোমার গুণ করে দিতে হবে এর সাথে আর কি। দেখাতে হবে যে আমরা অর্ধেক হ্যাঁ করতেছি। হ্যাঁ, অর্ধেক করতেছে এটা দেখাতে হবে। সো এই 9.8 তখন কি হয়ে যাবে? কত আসবে দাঁড়াও দেখি। 9.8, আরে আরে ভুল হয়, 9.8 ইন্টু 5, হ্যাঁ 49। ঠিক আছে, 49 আসবে এটা, মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভুল হয় নাই, ঠিক আছে। তাহলে প্রথমটা ঠিক আছে। এরপরে আমরা কি বের করতে হবে? হাইট বের করতে হবে, না রাইট? হাইট, হাইট বের করতে হলে যে এই সূত্র খাটাইতে হবে তোমাকে। হাইটটা বের করা যাবে, এখন ইউর যেটা বের হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ইউ যেহেতু বের হয়ে গেছে হাইট বের করা যাবে। হাইট বের করা যদি যায় তাহলে আর লাস্টে আর বাকি থাকে কি? লাস্ট আর বাকি সলভ থাকে হয়ে গেছে তাহলে, সমস্যা নাই। আচ্ছা, মানে তুমি সলভ করলা কিন্তু আমি কিন্তু কিছু করি নাই, আমি খালি চিত্রটা আঁকছি। সো তারপরে হ্যাঁ, পরেরটাই যাই আমরা, এটা মুছে দিই। কি ব্যাপার, মুছতেছে না কেন? এখানে কত? টু টু হান্ড্রেড ফর্টি টু ফর্টি কোয়েশ্চেনটা। আচ্ছা, 242 নাম্বার কোয়েশ্চেন, দ্য ফিগার রিভিলস দ্যাট। আচ্ছা, তার আগে আমার প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন পড়তে হবে যে অ্যান অবজেক্ট অফ 5 কেজি, 5 কেজির একটা অবজেক্ট, আচ্ছা ব্যাস দেওয়া আছে, তার মানে m ইকুয়ালস টু 5, raised at the point A from the ground, মানে গ্রাউন্ড জিরো থেকে একটা পয়েন্ট পর্যন্ত পৌঁছাইছে, সেটা হচ্ছে এ পয়েন্ট। আচ্ছা, give the answer of the question of 42. Okay, 42, the figure reveals that। আচ্ছা, এখানে ফিগারে, ফিগারটা হচ্ছে এইটা, আমি তো ভাবতেছিলাম ফিগার নাই, এই যে ফিগার। সো ফিগারে যেই জিনিসটা হয়েছে যে প্রথমে তুমি যদি কোনো 5 কেজি হোক 10 কেজি হোক, যেই ভরেরই বস্তু হোক, সেটাকে তুমি যদি ছুঁড়ে মারো প্রথমে, তাহলে এইটা
কি হবে, সি পয়েন্ট পর্যন্ত প্রথমে তোমার যাবে, তারপরে সেখান থেকে সি থেকে বি তে, এবং সর্বশেষ তোমাকে বলছে যে এ তে এইটা পৌঁছাবে, গ্রাউন্ড থেকে এ তে পৌঁছাবে। তো মাঝখানে যে বি এবং সি তুমি বাইর করছো, সেই বি এবং সিটা তোমার ইমাজিনারি পয়েন্ট। তার মানে এই পয়েন্টগুলো ছিল না, ইমাজিনারি, তুমি ধরে নিছো তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তুমি মিডিল পয়েন্ট ধরেও এটা করতে পারো। কিভাবে আমি তোমাকে বলি, শুধু বি পয়েন্টটাকে ধরে তুমি করতে পারো। কিভাবে বি পয়েন্টটাকে ধরে করতে পারো? ধরো বি পয়েন্টে তুমি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যখন গেছে সে হচ্ছে 10 মিটার গেছে, আবার ডি থেকে বি পর্যন্ত যখন গেছে সে কিন্তু আবারও 10 মিটার গেছে, কিন্তু সি পর্যন্ত যখন আসতেছে তখন কিন্তু অর্ধেকে চলে আসতেছে। তার মানে এখানে সি থেকে বি পর্যন্ত আবার 5 মিটার আছে। কথা বোঝা গেছে এতটুকু? ইয়েস স্যার। তো এইটা যদি হয় তাহলে তুমি একটা জিনিস দেখো, যখন বস্তুটা বস্তুটা একটা জায়গায় এই ভূমির উপরে আছে, তখন কি এটার কোনো কাইনেটিক এনার্জি আছে? না। কাইনেটিক এনার্জি নাই। পটেনশিয়াল এনার্জি আছে? হ্যাঁ হ্যাঁ। পটেনশিয়াল এনার্জি আছে। এখন পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ইপি ইকুয়ালস টু এমজিএইচ, রাইট? ইয়েস স্যার। কিন্তু হাইট, এখানে কিন্তু ডি তে হাইট কিন্তু জিরো। ডি তে হাইট জিরো না? হ্যাঁ। এখন আমি যদি লিখি যে যেহেতু আমার কাইনেটিক এনার্জি ইকে নাই এখানে, ইকে কিন্তু নাই, ইকে মানে জিরো, যেহেতু আমি ঢিল মারি নাই এখনো, বস্তুটা গ্রাউন্ডে আছে। সো ইপি থাকবে এখানে। সো ইপি থাকবে, কিন্তু ইপি যেহেতু এম জি এইচ, এখানে কিন্তু হাইট আবার জিরো। তো হাইট জিরো হইলে এখানে কিন্তু এম জি যাই থাক না কেন, এর সাথে যদি জিরো গুণন করো তুমি, এটা জিরোই হয়ে যাবে। সো তুমি এনার্জি তো কিছু থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। এনার্জি তো কিছু থাকতে হবে, একদম জিরো তো কেউ এনার্জি থাকবে না। না না, মানে কনসেপচুয়ালি তোমার এখানে হাইট নাই তো, ডি পয়েন্টে তো হাইট নাই কোনো। হাইট হ্যাঁ। আছে কি? হাইট তো জিরো এখানে। সো জিরো হাইটে তো তোমার এখানে জিরোই আসতেছে। মানে তুমি যত বড় সংখ্যা দিয়ে জিরোকে গুণ করো না কেন, সেটা তো জিরোই থাকবে। সো এখন এখানে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে বি পয়েন্টে সে বিবেচনা করছে, বি ডিতে না কিন্তু বিতে। তো বিতে যখন বিবেচনা করছে তখন কিন্তু তোমার একটা জিনিস দেখো, এখানে কিন্তু হাইট আছে একটা, ডি থেকে বি পর্যন্ত কিন্তু একটা হাইট আছে। ডি থেকে বি 10 মিটার। পর্যন্ত, হ্যাঁ 10 মিটার হাইট আছে। সো 10 মিটার যদি হাইট থাকে, তাইলে তুমি একটা জিনিস দেখো, এইখানে বি পয়েন্টে তোমার কিন্তু পটেনশিয়াল এনার্জি আবার কাইনেটিক এনার্জি দুইটাই আছে। তার মানে হচ্ছে ই কে আছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? আবার হ্যাঁ। ইপি আছে হচ্ছে এম জি অ্যান্ড এইচ। এখানে হাইট হচ্ছে 10, তাই না? হুম। তো হাইট যদি 10 হয় তাইলে তুমি দেখো বি পয়েন্টে আইসা কিন্তু এইখানে তোমার আমি জিনিসটা তোমাকে বলি, এখানে ভেলোসিটি যেটা, মানে ফাইনাল ভেলোসিটি, এইটাকে তুমি কিভাবে ক্যালকুলেট করবা? ওই যে ভি ফর্মুলা স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস প্লাস টু জি টু এইচ। জি এইচ। ও সরি, টু। টু জি এইচ, টু জি এইচ। সো এইখানে ইউ স্কোয়ারটা কি ছিল? ইউ তো জিরো ছিল। জিরো। হ্যাঁ, ইউ যদি জিরো থাকে তাহলে তোমার এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে টু টু জি এইচ। জি এইচ। সো টু জি এইচ, এখানে জি কত? 9.8, আর এইচ 9.8। কত? আমরা একটু এইচ ক্যালকুলেট হচ্ছে করি। 2 × 9.8, আর বি পয়েন্ট পর্যন্ত হাইট হচ্ছে 10। ঠিক আছে? তাহলে বি পয়েন্ট পর্যন্ত হাইট 10 হইলে যেই সরি, যে ভি স্কোয়ারের মানটা আসে, সেই মানটা আসে হচ্ছে আহ, সেই মানটা আসে হচ্ছে 196। ঠিক আছে, 196। এখন 196 এর সাথে আমরা কি করব? 5 গুণন করব, জাস্ট বিকজ এটার যে ম্যাসটা সেটা হচ্ছে 5। এন্ড এটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, কারণ হাফ আছে, তাহলে 490 আসবে হচ্ছে ইকে,
490 জুল। এটা মনে রাখো, কিন্তু 490 জুল আসলো। এইবার আমরা আসি এইখানে। এখানে ম্যাস কত ছিল? ম্যাস তো সেম, তাই না? ম্যাস সেম 5 না, 5 কেজি। জি কত? 9.8। 9.8 এইচ কত এখানে? 10 10। সো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি আবার, সেটা হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু 10, 490 জুল। হ্যাঁ তাইলে আমরা বুঝতে পারতেছি বি পয়েন্টে এখানে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি সমান। আরে মানে একটা থ্রোয়িং অবজেক্টের সময় তার মিডল পয়েন্ট যেখানে থাকবে সেখানে সবসময় কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান থাকবে। পারফেক্ট, জিনিয়াস। সো হিয়ার তাইলে আমরা কি করতে পারি? কাইনেটিক থেকে পটেনশিয়াল বাদ দিলে যে জিরো হবে, এটা তো ট্রু। হ্যাঁ এই যে এখানে যে 980 করছো না, এটাকে হাফ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এটা। আমি এটা 2 নাম্বারটার জন্য 2 নাম্বারে বেশি কনফিউশন ছিল আমার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার আসো হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে ইপি এট দ্য পয়েন্ট এ ইকুয়ালস টু 2 ইন্টু, এটা বোধহয় ই কে হবে, ঠিক আছে? ইপি হইতে পারে তো অ্যাট পয়েন্ট সি, সি এর পোটেনশিয়াল যেটা ছিল আর না না, এ এর পোটেনশিয়াল। ইপি, ইপি তো তুমি দিছোই পটেনশিয়াল, এখানে কাইনেটিক লাগবে না নাকি? দুইটাই পটেনশিয়াল এনার্জি। দুইটাই পোটেনশিয়াল হইতে পারে তো ইকুয়াল আচ্ছা, করতে এটা হবে। হচ্ছে ইকুয়াল না, এটা বলছে যে দ্বিগুণ হবে আর কি পটেনশিয়াল হ্যাঁ হ্যাঁ এ পয়েন্টে এসা, মানে এই পয়েন্টে এসা পটেনশিয়াল এনার্জিটা দ্বিগুণ হবে। সি আহ, পয়েন্ট থেকে হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি এখানে দ্বিগুণ তো হবেই, কারণ এখানে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম হ্যাঁ, পোটেনশিয়াল। কাইনেটিক এনার্জি নাই এখানে। হ্যাঁ এখানে তো কাইনেটিক এনার্জি নাই। তো যা হ্যাঁ আছে সব পটেনশিয়াল এনার্জি এখানে জড়ো হবে সি কেউ পয়েন্ট। ক্যালকুলেশন করে, তো হ্যাঁ, ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে হচ্ছে না। না না, ক্যালকুলেশন করে হবে, দাঁড়াও দেখাচ্ছি ক্যালকুলেশন করে কিভাবে হবে। এগুলো মুছে দেই, হ্যাঁ, ক্লিন করি আগে এটাকে। কেন ক্যালকুলেশন করে হবে না? অবশ্যই হবে। আচ্ছা, এখন আমাদের গবেষণা করতে হবে হচ্ছে সি পয়েন্টে কাইনেটিক এনার্জি, সরি পটেনশিয়াল এনার্জি কত? ইপি এম জি এইচ। সো এখানে এম তো আগের মতোই 5 5 কেজি, তারপরে 9.8, তারপরে হচ্ছে হাইট হচ্ছে 5 5। সো এটা কত আসবে দেখো তো? 5 ইন্টু 9.8 ইন্টু 5, 245, 245। এইবার আমার যেহেতু আমি আমি 2 গুণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সি পয়েন্টে, সি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি, তাই না? হ্যাঁ হ্যাঁ সি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি। এবার এ পয়েন্টের পটেনশিয়াল এনার্জি আমরা বাইর করি। এ পয়েন্টের পটেনশিয়াল এনার্জি বাইর করতে হবে না? হ্যাঁ তাহলে ইপি, ইপি এখানে তোমার কিন্তু বস্তুটা কিন্তু এখানে আছে, মনে রাখতে হবে কোথায়? সি এখন পয়েন্ট। এই পয়েন্টে, এখন এই পয়েন্টে না না না, আগেরটার। আগেরটার ইনিশিয়াল মানে শেষ পয়েন্ট এখানকার বস্তুটার। তোমার তো তুমি যখন ঢিল মারছো, ঢিল মাইরা তো তুমি এটাকে এখানে থামায় দিছো, মানে বেসিক্যালি ব্রেইনে তুমি থামায় দিছো ক্যালকুলেশন করার জন্য। আসলে তো থেমে থাকে না ওখানে, কোনো হ্যাঁ বস্তু হ্যাঁ মারলে কি কোথাও থেমে থাকে? না এ পয়েন্টে বি পয়েন্টে তো থেমে থাকে না, ওইটা একটা সর্বোচ্চ উচ্চতায় যায়, যে আবার সেই বেগে, বেগ নিয়ে একটা ভরবেগ নিয়ে নিচে নামে। তো এখন এই জায়গায় যে জিনিসটা হইতেছে সেটা হচ্ছে যে এইখানে তো বস্তুটা অলরেডি আছে। তো এই জায়গায় যদি বস্তুটা থাকে, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গাটাতে ইপি এম, এম কত? 5, তারপরে জি কত? 9.8, তাই না? এইবার আসো, হ্যাঁ কেন এতক্ষণ আমি এই কথাগুলো বলতেছিলাম যে এটা এখানে আছে? আসলে কিন্তু এটা এখানেই শুধু না, এই বস্তুটার অবস্থান কিন্তু এই জায়গায়, এই যে বি, বি এর এই জায়গায়, কারণ সে 10 অলরেডি ক্রস করে ফেলছে 10।
সে 10 মিটার। তার মানে এখানে সি পয়েন্টের ব্যাপারটা তুমি যখন ক্যালকুলেশন করছো আগে, এই যে এখানে, তখনই কিন্তু এখানে বি এরটাও ক্যালকুলেশন হয়ে গেছে অলরেডি। বুঝা গেছে? কারণ ওখানে তো আটকে থাকবে না জিনিসটা, জিনিসটা তো আটকে থাকবে না, ওটা একটা পর্যায় পর্যন্ত যাবে, এ পয়েন্টে যাবে। তাইলে এখন এখানে এত কিছু বলার মানেটা কি? এত কিছু বলার মানে হচ্ছে এখানে হাইট হবে 10। তো হাইট যদি আমি 10 দেই, তাহলে আমি ক্যালকুলেশন করি। তো আমাদের ফর্মুলা অনুযায়ী একটু গ্রাউন্ড থেকে হিসাব করতে হবে সব সময়। যদি আমরা এ পয়েন্টের বের করি, এখন গ্রাউন্ড থেকে শুরু করে এ পয়েন্ট পর্যন্ত যে হাইটটা আসে সেটা। গ্রাউন্ড থেকে তুমি হিসাব করলে তো এটা 490 থাকবে না। আর সেটাই তো আমরা পয়েন্ট এইটা বের করতে চাচ্ছি, আমাদের সবসময় ফর্মুলা অনুযায়ী এইচ হচ্ছে গ্রাউন্ড থেকে নিতে হবে। হাইট তুমি গ্রাউন্ড থেকে নিতে পারবে না, কারণ প্রথমে তুমি ক্যালকুলেশন করে নিছো গ্রাউন্ড থেকে অলরেডি। তুমি দুইবার ক্যালকুলেশন করবে, ভুল হবে তো তাহলে। মানে একবার তুমি গ্রাউন্ড কেন? থেকে ছুড়ে মারছো না, কথার লজিকটা তুমি বুঝো আগে, লজিক বুঝলে তুমি এখানে মানে। একবারই ছুড়ে মারছি, কিন্তু আমরা পয়েন্ট সিটা একবার দেখলাম পটেনশিয়াল, আবার পয়েন্ট এর পটেনশিয়াল ক্যালকুলেশন হিসাবে নিলাম। আচ্ছা, আমি ওইভাবে তো ভাবলে হবে না। আহ, না না, ভাবা না, ভাবা না, লজিক্যালি জিনিসটাকে ই করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে, এইখানে তুমি কি করতেছো, এখানে তুমি এতটুকু তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন এই এতটুকু ক্যালকুলেশন তো তুমি করছো, এখন তুমি যদি আবার গ্রাউন্ড থেকে ধরো, তাহলে তোমাকে কি 20 মিটার নিতে হবে, মানে উচ্চতা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু 20 মিটার। হ্যাঁ, 20 মিটার নিতে হবে না? তো তুমি হ্যাঁ, আগেই তো সি পয়েন্টেরটা ক্যালকুলেশন করছোই, এখন তো বস্তুটা সি পয়েন্টে আছে। ক্যালকুলেশন বলে নাই তো যে আমাদের বস্তুটা সি বলতে হবে না থেকে তো, এ পয়েন্টে। বলতে হবে না তো, তুমি তো দুইবার ছুড়ে মেরে, মানে একটা বস্তু দুইবার ছুড়ে মারবা না, একবারই মারবা। মানে আমরা ওই যে ফ্রি ফলেন বডির একটা দেখছিলাম না, এক্সপেরিমেন্ট দেখছিলাম না, মনে আছে? ওইখানে কিন্তু হ্যাঁ, বিভিন্ন সময় আহ বলটাকে পজ করে করে স্লো মোশনে বলটা পড়তে দেখাইছে, তাই না? তো এই স্লো মোশনে কেন দেখাইছে? কারণ বিভিন্ন হাইটে বলটার কি পরিমাণ ছিল, এনার্জি ছিল বলটাতে, সেইটা ক্যালকুলেশন করার জন্য দেখাইছে। তো তখন তুমি একটা জিনিস দেখছো না, যে হাইটটা একবারই ক্যালকুলেশন করছে সে। হ্যাঁ, মনে আছে কি? ভিডিওটা মনে আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, একবারই কিন্তু ক্যালকুলেশন করছে, দুইবার করে নাই, মানে গ্রাউন্ড থেকে আবার, গ্রাউন্ড থেকে আবার, বা উপর থেকে আবার, উপর থেকে আবার, এভাবে না কিন্তু। একবারই প্রথমে উপর থেকে একটা পয়েন্ট পর্যন্ত, তারপরে আবার ওই পয়েন্ট থেকে নিচ পর্যন্ত, মানে একদম ডাউন গ্রাউন্ড পর্যন্ত। সো এখানেও তো তাই, এখানেও সেম কিন্তু জিনিস। আমাদের যেহেতু সিকিউ অ্যান্সার করি যখন, তখন আমাদের বলে না যে আমাদের এনার্জিটা কনজার্ভ হয়েছে নাকি। হুম হুম। তখন তো আমরা বিভিন্ন পয়েন্টে বলি, মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, ডি ওইটা থেকে বিভিন্ন, সিটে ওখানে বিভিন্ন পয়েন্টে কেন বলি, ওখানে বিভিন্ন পয়েন্টে বলি কারণ হচ্ছে যে আলাদা আলাদা পোর্শনে আমরা বের করার চেষ্টা করি, কিন্তু এইখানে কিন্তু সিনারিওটা এক না। কারণ হচ্ছে যে এইখানে এক একটা জায়গায় ভেলোসিটি এক এক রকম হচ্ছে না, কারণ আমরা এখানে বাতাসের বাধা জানি না। এখানে আমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে ইউনিট কনস্ট্যান্ট, সরি, এটা হচ্ছে যে উম, বাতাসের বাধা ছাড়া, উইদাউট উইন্ড, উইন্ড ফ্লো, একটা ইউনিট বেগে হচ্ছে এই জিনিসটাকে আমি ছুড়ে মারতেছি। মানে সেটা তো কোনো জায়গায় লেখা নেই, আমরা কিভাবে ধরে নেবো যে কোন কোয়েশ্চেনের না জন্য না না, ধরবো না। কোন কোশ্চেনের জন্য ধরবো না ফিগার দেখে বুঝতে হবে। ফিগারে তো তোমার যদি এরকম হয় যে বিভিন্ন পয়েন্টে তোমার বের করতে বলতেছে, ধরো এইখানে কি তোমার বি, সি থেকে বি তে বের করতে বলছে কিছু? না, তাইলে এখানে বি থেকে সি তে যদি বলতো, তাহলে তুমি এখানে প্রথমে ডি থেকে সি তে ক্যালকুলেশন করতে, তারপর আবার সি থেকে বি তে ক্যালকুলেশন করতে, তারপর আবার বি থেকে এ তে ক্যালকুলেশন করতে। বুঝে গেছে? হ্যাঁ। এইটা হচ্ছে লজিক, এইভাবে মনে রাখতে হবে। তো এইখানে তাইলে তা আমরা কি ধরে নিয়েছি পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি যেটা আমাদের সি পয়েন্টে পেয়েছি সেটাই কি হ্যাঁ বি হ্যাঁ পয়েন্টে থাকবে, হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেভাবে ধরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই বি পয়েন্টে থাকবে, যেহেতু আমরা এখান থেকে সি থেকে বি এর কোনো ক্যালকুলেশন নাই এই জায়গায়। 5 মিনিটে ধরে নেওয়া যাবে না? না না না, এখানে দেখো টোটালটা দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে 20 মিটার। সো আমরা অলরেডি জানি যে এখান থেকে এখানে 10 মিটার পর্যন্ত আছে। সো এখানে আমি অলরেডি সি তে যখন ক্যালকুলেশন করছি, তখন কিন্তু এই এই জিনিসটা বি তে মিডল পয়েন্ট হিসেবে আমার ক্যালকুলেশন হয়েছে।
মানে সেম এই যে পটেনশিয়াল এনার্জি, এটা তো বি পয়েন্টে এসে চেঞ্জ হবে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, পটেনশিয়ালটা তো চেঞ্জ হবে না। যেটা কাইনেটিক বাড়ে আস্তে আস্তে সময়ের হ্যাঁ সাথে সাথে, হ্যাঁ তাই হ্যাঁ, পোটেনশিয়াল আস্তে আস্তে কারণ কমবে ওই না। জায়গায়, না না কমবে না, পটেনশিয়াল সেম থাকবে ওটার ভিতরে, তা কারণ কনজার্ভ পটেনশিয়াল হবে কেমনে? এখন কনস্ট্যান্ট কিভাবে হলো সেই জিনিসটা তো আসলে এক্সপেরিমেন্ট করে তোমাকে দেখানো লাগবে। এখন এই এক্সপেরিমেন্টের ইনস্ট্রুমেন্ট তো আমার কাছে নাই। তো এখন এই জিনিসটা হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি নামের একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে তুমি যখন একটা বস্তুকে মানে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে রাখো, তখন কি হয়, সেটার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোরড হয়, তাই না? তো সেই পটেনশিয়াল এনার্জিটা যখন তুমি বি পয়েন্টে আসতেছে, বি পয়েন্টে আইসা সেটা কিন্তু পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারণ সেটা ফ্রি ফলেন বডি। আবার তুমি যদি ছুঁড়ে মারো উপর দিকে, সেটাও কিন্তু এক ধরনের, নট ফ্রি ফলেন বডি বলা যায় ওটাকে, ওটাকে তুমি বলতে পারো যে সোজা তুমি শুট করছো উপর দিকে আর কি। তো ওই ক্ষেত্রেও কিন্তু যখন তুমি ধরো একটা কামানের গোলা, এই কামানের গোলা দিয়ে উদাহরণটা দিই তোমার, ধরো একটা কামানের গোলা, এটাকে তুমি যখন কামানের ভিতরে আছে, তখন এটার কি কোনো পটেনশিয়াল কাইনেটিক এনার্জি আছে? না। যা এনার্জি আছে সব পটেনশিয়াল না? হ্যাঁ। যখন কামান এটা ফায়ার করবে, তখন কি না, যখন ওই মুখটা থেকে বের হওয়ার আগ পর্যন্ত, মুখটা থেকে বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু তার টোটাল এনার্জির যে বিষয়টা, সেটা কিন্তু পটেনশিয়াল এবং কাইনেটিক বোথ অফ দ্য এনার্জি থাকবে। যখনই মুখ থেকে বের হয়ে যে এয়ারে চলে আসবে গোলাটা, এয়ারে চলে আসার সাথে সাথে সেখানে কিন্তু তোমার আর পটেনশিয়াল এনার্জি কাজ করতেছে না, সেখানে কিন্তু ফুললি কাইনেটিক এনার্জি কাজ করতেছে, কারণ সেটা গতিতে চলে আসছে, ভি স্কোয়ার আছে ওইটার মধ্যে। মানে জিনিসগুলোকে একটু চিন্তা করে নেওয়া লাগবে। তুমি যেমন বলতেছো যে চিন্তা করা যাবে না, ব্যাপারটাকে চিন্তাই করে নিতে হবে, কারণ তুমি তো এক্সপেরিমেন্ট করতে পারছো না, এটা এটা কোথাও করা যাবে না, ইভেন তো স্কুলের ল্যাবেও করা যাবে না, কারণ তোমার ওইরকম একটা ভ্যাকুয়াম একটা জায়গা লাগবে, যেখানে তুমি এই এই বিষয়গুলোকে, স্লো মোশন ক্যামেরা লাগবে অনেক দামি, তারপরে তুমি এটাকে ক্যালকুলেশন করে বের করতে পারবা, হাইট টাইট দিয়ে দেখবা যে হ্যাঁ এগুলাই যা তুমি এখানে ক্যালকুলেশন করছো, সেম জিনিস তুমি ওখানে পাইছো। এটা ভবিষ্যতে করবা, যখন তুমি ধরো থিওরিটিক্যাল ফিজিক্স পড়লে হয়তো হবে না এটা, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স পড়লে তুমি এগুলা করতে পারবা। সো এখনো কনফিউশন আছে? না না, এই কোশ্চেনটা আর নাই। তো এইখানে কেন আমরা সির যে পটেনশিয়াল এনার্জি বি তে ধরছি, তার কারণটা হচ্ছে যে সি থেকে বি তে কোনো আমার যদি টোটাল, মার্ক করে দেওয়া থাকতো আরো, যে 5 মিটার সি থেকে বিতে। হ্যাঁ হ্যাঁ, না না, মার্ক তো করে দেওয়া লাগবে না, এই দেখো টোটাল দেওয়া আছে 20, এতটুকু যদি 10 হয় আর এতটুকু যদি 5 হয়, তাহলে তো 15 হইলো, বাকি এতটুকু তো 5 মিটার হবেই। সো সেইটা তো কথা না, এখানে কথা তো সেটা না, সেটা হচ্ছে যে তোমার সি তে যে পটেনশিয়াল এনার্জি থাকবে, বি তেও সেম পটেনশিয়াল এনার্জি থাকবে। ঠিক দ্যাটস আছে। ওয়াই, দ্যাটস ওয়াই আমরা এখানে 10 ধরে করছি, নাইলে আমাদেরকে 15 ধরে করতে হইতো। বুঝা গেছে? আর হ্যাঁ। 15 ধরে যদি আমরা করি, সেই ক্ষেত্রেও আমি তোমাকে দেখাই একটা জিনিস, মজার জিনিস দেখাই একটা। দিন ধরে করে তো আমরা বি পয়েন্টটা পেতাম না, আহ, গ্রাউন্ড থেকে বি। দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি আমি, 5 × 9.8 ইন্টু, না এটা এটা ওইভাবে করা যাবে না, আমি ভাবছিলাম যে এখানে তোমার যদি ই থাকতো, ধরো 20 মিটার না হয়ে 25 হইতো, তাহলে সেই ক্ষেত্রে একটা ই করা যেত মনে হয়, তাতেও করা যেত না, কারণ এই টাইপের অঙ্কগুলোতে আসলে যখন তোমার বলে দেওয়া থাকে যে সি থেকে বি তে ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে ক্যালকুলেট করতে হবে, সেক্ষেত্রে একভাবে করে। আবার যদি মাঝখানে কোনো কোনো পয়েন্টে না দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি দুইটা পয়েন্টে এক করে বিবেচনা করতে পারো আর কি। এটা ওইভাবেই করছে টেকনিক্যালি আর কি, ওরা এইভাবেই কোয়েশ্চেনটা করছে। সো তাহলে বি, এটা আর সমস্যা নাই।
হ্যাঁ, বি নাম্বারটা আর এ নাম্বারটা মানে 1 আর 2টা ঠিক হইলো। এবার থার্ড যে জিনিসটা আছে সেটা নিয়ে আলোচনা করি আমরা। ওয়ার্ক ডান এট পার্ট এসি। এসি মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে হচ্ছে 15 মিটার পর্যন্ত। তো আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে এতটুকু, আর এতটুকু হচ্ছে 15 মিটার। আচ্ছা, এসি ওয়ার্ক ডান পার্ট অফ সিডি, তার মানে হচ্ছে সিডি। সিডি হইলে এখান থেকে এই পর্যন্ত, যেইটা 5 মিটার। এবার আমাকে বলছে যে ওয়ার্ক ডান এসি বড়। ওয়ার্ক ডান এসি বড় হবে তো, হাইট বড় না? ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে, ফোর্স ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ফোর্স ডিসপ্লেসমেন্ট। তো এইখানে আমরা ওয়ার্ক ডান বাইর করব কিভাবে? ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফএস। সো এখানে এফ এমজিএস। ফোর্স হচ্ছে এমজি। এস তো আর এস নাই, এস এইচ হয়ে গেছে। এইচ। সো এখন এখানে এইচ যেটার বেশি হবে সেটা বড় হবে, এইচ হ্যাঁ। যেটা ছোট হবে সেটা ছোট হবে। সো এটা একবারে বাচ্চাদের অঙ্ক, মানে 3 নাম্বারটা আর কি। বিশেষ করে এখানে 2 নাম্বারটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়, কিন্তু আসলে আদতে তুমি যদি একটু চিন্তা করে দেখো তাহলে দেখবা যে না, ব্যাপারটা ঠিকই আছে। আচ্ছা, এবার চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। আর তো প্রবলেম নেই এখানে নাকি? না, এটা লাস্ট আর একটা প্রশ্ন আছে। আচ্ছা, দেখি। ওটা কি রচনামূলক প্রশ্ন? না। আয় হায়, এটা এমন কেন? এটা কি ডাউনলোড টাউনলোড করা লাগবে নাকি? বুঝতেছি না। এতক্ষণ তো ঠিকঠাক ছিল। আচ্ছা, এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমার মনে হয় কোনটা হইতে পারে? এটা, এইটা হইতে পারে প্রথমে। না, এটা না। লাস্টেরটা সবার। why it is doing so ওকে, দেখি এটা দিয়ে কি হয়। আল্লাহ জানে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। আহ, কত কিছু ডাউনলোড আপলোড সবকিছু হয়েছে। তার কোয়েশ্চেনটা মুখে বলবো? না, আমি একটু দেখতে চাচ্ছি কোশ্চেনটা, কিন্তু এরকম হওয়ার কারণটা কি? না, এটা হবে না এভাবে। নিশ্চয়ই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তাহলে। মজা করতেছি, মোটেও না। আচ্ছা, তুমি কি এটা আমাকে আরেকবার পাঠাতে পারবে, শুধু এই ছবিটাই? মানে ওকে স্যার। চেষ্টা করো তো এখানে ই করার জন্য, কারণ এখানে এরকম হওয়ার কথা না তো। কারণ এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এটাকে ওপেন করতেছি তখন দেখা যাচ্ছে না। মানে এই যে এরকম করে তুমি আপলোড করতে পারো, এই যে এখানে যেভাবে করছো না এটা, এরকম করে। কিন্তু এরকম বাঁকা না, তাহলে পড়তে সমস্যা হয়। বাঁকা অবশ্য তুমি বুঝবে না, কারণ তুমি তো যখন ছবি তোলো সেটা সোজা ভাবেই তোলো, কিন্তু যখন আপলোড করো তখন এটা বাঁকা আসে আর কি। হয়ে গেছে। দিয়েছি। হয়ে গেছে না? আমি তাহলে এই দেই, রিলোড দেই। আয় হায়, আমাদের আজকে হায়ার ম্যাথ পড়াই হলো না। আচ্ছা, সমস্যা নাই, আমরা নেক্সট দিন হায়ার ম্যাথ করবো।
অবশ্য এইভাবে ভালো হয়, প্রবলেম সলভিং উপায়ে ক্লাস নিলেই মনে হয় ভালো হয়, কারণ অনলি ইউ আর হিয়ার, সো প্রবলেম গুলা বের করে রাখলে আমি ওইগুলাকে সলভ করলাম, আমরা একসাথে চিন্তা করলাম জিনিসটা কিভাবে হয়, তাহলে মনে হয় এটা বেশি তাড়াতাড়ি শেষ হওয়ার কথা। আচ্ছা তো এক্সাম, পাওয়ার ওই ফর্মুলাটা কেমনে আসলো? আচ্ছা আমি দেখতেছি, আগে আগে কোশ্চেনটা পড়ি। সেটা হচ্ছে এ পারসন উইথ আ মাস অফ 70 kg ক্যান ক্লাইম্ব 30 স্টেয়ার্স উইথ 20, ও ও, এটা তো ওই যে ওইটার মতো। আচ্ছা, তাইলে এখানে আমার কি কি আছে আমি একটু লিখে নিই। ম্যাস আছে হচ্ছে 70 kg। তো কোয়েশ্চেনে কোনো সমস্যা নাই, ওই ফর্মুলাটা আচ্ছা, সমস্যা ছিল। মানে পি ইকোয়াস টু কিভাবে আসলো নাকি? হ্যাঁ, কেভি আর ডিভাইড বাই এমজি কিউ, ওই জিনিসটা। আচ্ছা, তো এইখানে আগে তার জন্য আমাকে ই করতে হবে হচ্ছে, নোট আউট করতে হবে যে এখানে হাইট কত। হাইট হচ্ছে 30 × 25। তারপরে এখানে টি আছে হচ্ছে 15 সেকেন্ড। হাউ মাচ ইজ হিজ পাওয়ার, জি দেওয়া আছে, জি আছে হচ্ছে 9.8। পাওয়ার, পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। আবার ওয়ার্ক হচ্ছে ফোর্স হ্যাঁ, ইনটু ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট, ফোর্স ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট আর বাই টাইম। বাই টাইম, মানে টাইম আগে একটা ছিল এখন আরেকটা আসছে নাকি? না না, মানে ওয়ার্ক দিয়েই তো ফোর্স ডিসপ্লেসমেন্ট, এটা ফর্মুলা। ও ও ও, ওয়ার্ক আচ্ছা আচ্ছা। দেন আমাদের আবার এফ কে এম এমজি। জি, এটা এস আর থাকতেছে না, এস দিছি কেন? এটা তো এস হবে না, এটা এইচ হবে আর কি। এইচ আর হচ্ছে টি। তাহলে আমরা এর চেয়ে তো ভাঙা যায় না ফর্মুলাটা, না? না না, এর থেকে ভাঙা যায় না, আমরা এইটা দিয়ে করে দেখি আগে, যদি উত্তর ঠিক না আসে তখন আবার অন্য কিছু করবো। 9.8 ইন্টু, এখানে তো সেন্টিমিটার আসবে। আগে, হ্যাঁ আহ, 30। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করতেছি। 30 × 25, এটা হচ্ছে সেন্টিমিটার আসলো। এর মিটার বানাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আসবে হচ্ছে 7.5। তাহলে আমি এখানে 7.5 বসাই দিলাম ডিরেক্টলি। আর টি কত ছিল? টি ছিল হলো 15 সেকেন্ড। এইবার দেখি কি হয়। 70 × 9.8 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 15, 343। হ্যাঁ উত্তর আসে তো, এটা দিয়ে করলেই উত্তর আসে। হ্যাঁ, কিন্তু ওই যে এক্সট্রা ফর্মুলাটা কেমনে আসলো, যে দেখানো হচ্ছে? 343 এক্সট্রা ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা, এটা হ্যাঁ হ্যাঁ, এটা ভুলভাল লিখছে ওরা, প্রিন্টিং মিস্টেক হয়েছে। মানে এরকম কোনো ফর্মুলা নাই? না, এরকম ফর্মুলা তুমি কখনো দেখছো? না, এখানে কিউটা কি? এইচ হইতে পারে এটা, কিউ বলতে তো কিছু নাই, আবার এইচ নিচে হবে কেন? সো ওরা এখানে একটা কে কনস্ট্যান্ট ধরছে, ধইরা আবার ভি লিখছে, আর লিখছে, কি কি লিখছে, মানে এগুলো মানে যে টাইপার বা টাইপরাইটার, তার টাইপিং এর ভুল, আর কিছুই না। মানে যে গাইড টাইপিং করছে সে তাড়াহুড়ো করতে গিয়ে এই কাজ হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে আহ নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5 শুরু করতে পারেন, সমস্যা নাই। না না, চ্যাপ্টার 5 তো শুরু করবোই। তুমি এইভাবে প্রবলেম গুলা তাহলে আমার জন্য বের করে রাখো, তাহলে আলোচনা করলে অনেক কিছু ক্লিয়ার হবে তোমার কাছে। এবং আমাদের ক্লাসের যে গতিটা সেটাও বাড়বে, কারণ এখানে তো আর মানুষ নাই, শুধুমাত্র তুমিই আছো। সো সো আমরা কমিউনিকেটিভ ভাবে এটা করতে পারি আর কি। তাহলে তাড়াতাড়ি বইটা শেষ হয়ে গেলে আমরা রিভাইজ দিতে থাকলাম, এবং অন্যরকম প্রবলেম, বেশি বেশি প্রবলেম করলাম। যত প্রবলেম করা যাবে তত বেশি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা যে কোনো প্রবলেমই সলিউশন করতে পারবো তখন।
তো ঠিক নেক্সট ক্লাস একটু হায়ার ম্যাথ শুরু করেন, কারণ ওইটা মানে চ্যাপ্টার 3 তে আমরা আছি। আচ্ছা, ওইখানে আমার মনে হয় বিগত কিছু চ্যাপ্টারে যদি তোমার প্রবলেম থাকে সেগুলো বাইর করো। আমি আগে ক্লাসের আগে প্রবলেম গুলো শেষ করব, করে তারপরে ডিরেক্টলি ম্যাথে চলে যাব। ঠিক আছে? মানে যেই যেই চ্যাপ্টার গুলো করানো হয়ে গেছে, মানে চ্যাপ্টার তো বেশি করানো হয় না, 1 আর 2 করানো, দুইটা। 2টা করানো হয়েছে। সো 1 আর 2 এর মধ্যে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো বাইর করে রাখো, আলোচনা করা হবে, এবং ইন দ্য মিন টাইম আমরা থার্ড যে চ্যাপ্টারটা আছে থার্ড চ্যাপ্টারের ম্যাথ গুলা করার চেষ্টা করব। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, থার্ড চ্যাপ্টারের ম্যাথ গুলোর আমি একটা নোটস মতো বানায় রাখতে পারি, এবং তুমি যখন প্রবলেম গুলো আমরা সলিউশন করব না, করার পরে নোটস থেকে আমরা ডিরেক্টলি ওইটাকে বোঝার চেষ্টা করব। তারপর তুমি ওই হুম। নোটসটা নিয়ে নিলে, নিয়ে তুমি তোমার মতো করে দেখলে, যেটা যেটা বুঝলে না পরের ক্লাসে আবার আমাকে ফিডব্যাক দিলে। ঠিক হ্যাঁ। আছে? তো এইভাবে করা যেতে পারে। তো আমি আমার মনে হয় যে আমি তো আসলে ওইভাবে সময় সুযোগ পাচ্ছি না, এই জন্য নোটও করতে পারতেছি না। তো এইখানে যেই জিনিসটা হবে যে আমি চেষ্টা করব ইংলিশে এই নোটটা করার জন্য, আমার কাছে বাংলায় করা আছে। সো যদি একবারেই কিছু না হয়, কারণ হায়ার ম্যাথে তো আসলে বাংলা ইংলিশ এটা করে না, ডিফার করে না, শুধুমাত্র লেখার ক্ষেত্রে ধরি মনে করি এইগুলা ডিফার করে, বাট ইকুয়েশন গুলা তো সেম। মানে বাংলায়ও যেভাবে লেখা হয় ইংলিশেও একইভাবে লেখা হয়। তো আমি আগে দেখবো যে চ্যাপ্টারটার ডেপথ কতখানি, ওই অনুযায়ী আমি চেষ্টা করবো নোট নোট দেওয়ার আর কি। তাহলে এটা তাড়াতাড়ি হবে। জাস্ট বিকজ আমি যদি প্রত্যেকটা ধরে ধরে অঙ্ক করাতে যাই, বা দেখা যাবে একটা আজকের মতো একটা সাবজেক্ট হবে আরেকটা হবে না, একটা হবে আরেকটা হবে না, এরকম হবে। সো আই হোপ আমরা কমিউনিকেটিভ ভাবে এই ক্লাসগুলো করতে পারবো, এবং প্রবলেম এইভাবে তুমি বের করতে থাকো, আমরা সলিউশন করতে থাকি। আই হোপ Yes. ভালো কিছু হবে। আই হোপ। তো ক্লাস টাইমটা মাত্র 1 ঘন্টা থাকে, দুইটা সাবজেক্ট এমনও হ্যাঁ, সলভ না, হয়। আমি আমি বলছি, এটা অনেকবার বলছি যে দেখেন, আমি একদিন অফিসকে বলছি যে দেখেন, এই 2টা সাবজেক্ট কিন্তু হেলাফেলা করার সাবজেক্ট না, দুইটাই অনেক অনেক কোর লেভেলের সাবজেক্ট, এবং একটার সাথে আরেকটার কোনো রকম মিল নাই। এমন না হয়তো যে আমি ফিজিক্স আর সায়েন্স পড়তেছি, বা আমি হায়ার ম্যাথ এন্ড ম্যাথমেটিক্স পড়তেছি, দুইটার মিল একটু একটু আছে, তারপরেও হায়ার ম্যাথের সাথে তেমন কোনো সাবজেক্টের মিল নাই। তো দুইটাই কিন্তু ভাইটাল সাবজেক্ট। এমন না যে ফিজিক্স ছেড়ে তুমি হায়ার ম্যাথকে ধরতে পারো, বা হায়ার ম্যাথকে ছেড়ে আবার ফিজিক্স এর কাছে আসতে পারো, এরকম না। তো ক্লাস আওয়ারটা বাড়ানো অথবা সপ্তাহে একটু বেশি দিন ক্লাস নিলে আমারটা চ্যাপ্টারটা তাড়াতাড়ি আগাতো। সপ্তাহে বেশি দিন কিভাবে নিবে? এমনিতেই তো 6 দিন নেয়। So, 4 দিন, 4 দিন হয়। না না না, মানে তোমার 4 দিন হয়, বাট আমার আমার ক্ষেত্রে 6 দিনই হয় আর কি। মানে আমি 6 দিনই ক্লাস নেই সপ্তাহে। সো তাইলে আমাকে বলবে যে আপনি ফ্রাইডেটাকে ছেড়ে দেন। এখন আমি তো আমার ফ্রাইডে কিভাবে ছেড়ে দিই? একটা দিনই তো ছুটি পাই, আমি তো কলেজে ক্লাস নেই, এরপরে ফ্রাইডে ছাড়া তো আর আসলে আমার কোনো বন্ধ নাই। সো এখন যে জিনিসটা হচ্ছে যে আহ এইখানে আসলে জিনিসটা করা দরকার ছিল যে শুধু ফিজিক্সটাকেই এখানে রাখা দরকার ছিল, অ্যান্ড হায়ার ম্যাথটাকে অন্য কোনো টিচারের কাছে দেওয়া দরকার ছিল, অথবা ফিজিক্সটাকে অন্য কোনো টিচারের কাছে দেওয়া দরকার ছিল, হায়ার ম্যাথটাকে একটাকে রাখা দরকার ছিল। এখন ওনাদেরও সময় স্বল্পতা, এই স্বল্পতা, এখন দেখা যাক কি করা যায়। আমরা যতটুকু আগাইতে পারি ততটুকু আগায় যাব, তারপরে পরে যদি একেবারেই কোনো কিছু না হয় সেক্ষেত্রে আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু মেক আপ সামথিং। ঠিক আছে? টিল নাও, টেক কেয়ার এন্ড বাই বাই। আচ্ছা স্যার, ওকে। লিভ নেবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারবো।